তা পাইথন মোটামুটি কি ধারণা আছে এটার ব্যাপারে? কি করেছো এর আগে? কি মানে পাইথনটা ব্যাপারটা কি? কেন আমরা ইউজ করছি? অন্য কিছু কেন করছি না? সি প্লাস প্লাস বা জাভা বা গো ল্যাঙ্গুয়েজ আছে, এখন কটলিন আছে, ল্যাঙ্গুয়েজের অভাব নেই, বহুত ল্যাঙ্গুয়েজ। পাইথনটা কেন আহ, এত ফেমাস হলো কি করে অল্প সময়ের মধ্যে? কারণ পাইথন একটা ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর ইউজার ফ্রেন্ডলি ইন টার্মস অফ হোয়াট? মানে কেন আমরা ইউজার ফ্রেন্ডলি বলছি? মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে কাজটা করতে অনেকখানি লিখতে হয় সেটা পাইথনে 1-2 লাইনেই হয়ে যায় এরকম। হ্যাঁ, তার মানে হলো কোডটা আমার অনেক ছোট, কোড বেসটা লো, এটাকে কোড বেস বলা হয়। একটা কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা বানাই, সেই অ্যাপ্লিকেশনটা লেখার জন্য যতগুলো লাইন আমার কোড লিখতে হয়, তা সেইটাকে যদি আমার 100 লাইনের কোড হয়, সেটাকে বলা হয় কোড বেস। আর কোড বেসটা ছোট হয় পাইথনে। আর সিতে বা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, বিশেষ করে জাভা যদি আমি বলি, নোটেবলি জাভা, জাভাতে একটা মানে সিঙ্গেল একটা প্রিন্ট করতে গেলে লাইন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তারপরে স্ট্রিং লিটারেলটা পাস করতে হয় প্যারেন্থেসিসের ভেতরে। আর এখানে শুধু প্রিন্ট লিখতে হয়, প্রিন্ট লিখে প্যারেন্থেসিসের ভেতরে স্ট্রিং লিটারেলটা পাস করে দিলে প্রিন্ট হয়ে যাচ্ছে। ইভেন সেমিকোলনেরও প্রয়োজন নেই, সেমিকোলনের স্টেটমেন্ট টার্মিনেট, সেমিকোলনও আমার লাগে না, খালি ইন্ডেন্টেশনটাই মেন। তা কথা হচ্ছে যে পাইথনটা কিন্তু ও সি এগুলোর উপরই দাঁড়িয়ে, সি এর ওপর আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু দাঁড়িয়ে পাইথন। মেনলি সি, কারণ ডিরেক্টলি সি এর অ্যাক্সেস আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ওপর, আর সি এর ওপর ফার্দার অ্যাক্সেস আছে পাইথনের। ব্যাপারটা কি আমি বুঝিয়ে বলবো, তার আগে আমি একটা আলোচনা করছি, ওভারভিউ দিচ্ছি যে পাইথন হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, আর সি সি প্লাস প্লাস এগুলো হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। কম্পাইলড ল্যাঙ্গুয়েজ আর ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজে কি হয়, যখন ডিউরিং দ্য ডেভেলপমেন্ট যখন আমি প্রোগ্রামটা লিখছি, সেখানে একটা কম্পাইলারের একটা কনসেপ্ট থাকে। কম্পাইলার যে টোটাল এসডিকে, যে প্যাকেজটা আগে যেটা আমরা সি এর ক্ষেত্রে করে এসেছি, সি এর ক্ষেত্রে কি ছিল, সি এর ক্ষেত্রে আমাদের একটা এসডিকে ছিল, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা এসডিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল কিট অর টুল চেন। সেটাতে আমার প্যাকেজটার মধ্যে ছিল কম্পাইলার ছিল, ইন্টারপ্রিটার ছিল, অ্যাসেম্বলার ছিল, ডিবাগার ছিল, লিঙ্কার ছিল, ইত্যাদি আরো কিছু ছিল। তো এইটা নিয়ে একটা প্যাকেজ ছিল, এটা ছিল ট্রান্সলেশন সাইডে ছিল, মানে আমি যখন প্রোগ্রামটা ডেভেলপ করব আইডি এর দ্বারা বা আমি ভিজুয়াল স্টুডিও কোডের দ্বারা আমি এটাকে টেক্সট এডিটরের দ্বারা নর্মালি করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার কিন্তু ওই কম্পাইলারের প্যাকেজটা পুরো লাগবে, এসডিকেটা কিন্তু লাগবে, কারণ ওইটার দ্বারাই আমি দিনের শেষে প্রোগ্রামটাকে ট্রান্সলেট করব। করে কি হবে, প্রথমে যেমনি আমি সি এর বেলায় বলেছিলাম যে প্রথমে সোর্স কোডটা কনভার্ট হবে অ্যাসেম্বলি কোডে, কম্পাইলার অ্যাসেম্বলি কোডে কনভার্ট করছে, তারপর অ্যাসেম্বলার সেই অ্যাসেম্বলি কোডটাকে অবজেক্ট কোডে তৈরি করছে। তারপর ওয়ান অর মোর অবজেক্ট ফাইল যেটা অ্যাসেম্বলার জেনারেট করেছে সেটাকে লিঙ্কার কি করছে, কানেক্ট করছে, আবার হেডার ফাইল যেটা আছে ডট এইচ দিয়ে সেটাকেও কানেক্ট করছে, করে একটা সিঙ্গেল এক্সিকিউটেবল তৈরি করছে। তো এইটা হচ্ছে বিল্ডিং প্রসেস, যেটা কমন বিল্ডিং প্রসেস। এইগুলো শুধুমাত্র কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজের জন্যই প্রযোজ্য। দিস প্রসেস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস হুইচ ফলো দিস কনভেনশন, means those compiled languages. Python is different than that because Python is interpreted language. মানে পাইথন, এখানে আমাদের কোনো এসডিকে এর প্রয়োজন নেই, এখানে আমাদের জাস্ট একটা রান টাইমের প্রয়োজন। রান টাইম একটা স্যান্ডবক্সের মতো ধরে নাও। পাইথনটা ধরে নাও ব্যাপারটা অনেকটা এইরকম যে মানে অ্যানোটেশনটা দেখাচ্ছে তারা। সি এর ক্ষেত্রে কি ছিল, সি এর ক্ষেত্রে আমাদের সবার আগে এটা হচ্ছে মাদারবোর্ড, ঠিক আছে? এটা হচ্ছে মাদারবোর্ডের লেয়ারটা, হার্ডওয়্যার লেয়ার, ট্রু হার্ডওয়্যার। এর ওপর আমি চাইলে বাইনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে আমি প্রোগ্রাম করতে পারি, কিন্তু সেটা হচ্ছে নেক্সট ইম্পসিবল। সেই জন্য আমি এখানে কি করছি,
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করব, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো বোঝে না মাইক্রো প্রসেসর, মানে সিপিইউ তো বুঝবে না, সেই জন্য আমার এখানে অপারেটিং সিস্টেমের প্রয়োজন ছিল, সাম কাইন্ড অফ অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে হার্ডওয়্যার, ট্রু হার্ডওয়্যার। এই যে অপারেটিং সিস্টেম, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটার যে নেমোনিক্স আছে, ইনস্ট্রাকশন গুলো আছে, সেগুলোতে ট্রু বাইনারি কোডে কনভার্ট করে দেবে। তার মানে এখানে এক্সট্রা লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন মানে বিচ্ছিন্নতা, একটা দেয়াল, সেটা হচ্ছে এই অপারেটিং সিস্টেম। ঠিক আছে, অ্যাবস্ট্রাকশন। এরপরে এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এএসএম। এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা টাফ, সেই কারণে আমাদের এখানে সি এর ইন্ট্রোডাকশনটা ছিল। সি এখানে আমরা এই কারণে ইউজ করছিলাম। তা কি হয়, আমাদের এই যে হার্ডওয়্যারটা যেটা থাকে না, হার্ডওয়্যার আমাদের অসংখ্য এপিআইস প্রোভাইড করে। এপিআইস গুলো এরকম ভাবে হ্যান্ডেলের মতো, আমাদের গাড়ির গিয়ার যেমনি একটা হ্যান্ডেল থাকে, একটা কন্ট্রোল, তেমনি এরকম অজস্র, মানে কয়েক লক্ষ বললে ভুল হবে না, এপিআইস প্রোভাইড করে। এপিআই মানে ধরে নাও ফাংশন কল। ঠিক আছে, ফাংশন গুলো ডিফাইন করা আছে হার্ডওয়্যারের ফার্মওয়্যারে, হার্ডওয়্যারে যে ফার্মওয়্যার থাকে তাতে, সেগুলোকে আমি কল করব। লো লেভেল যত সমস্ত ইগুলো, ওগুলোকে আমি কল করছি অপারেটিং সিস্টেমের দ্বারা। অপারেটিং সিস্টেম কি করে বুঝছে, অপারেটিং সিস্টেমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লিখেছি সেই এপিআই গুলোকে কিন্তু কন্ট্রোল করছে। এই যে নিচের যে লো লেভেল এপিআই, দিস আর লো লেভেল এপিআই, লো লেভেল এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, which are nothing but only function calls. Function is defined somewhere and you are just calling. ঠিক আছে, সেই ফাংশনটা হতে পারে আমার মাইক্রো কন্ট্রোলারে ফার্মওয়্যারে আছে, বা হতে পারে আমরা ফার্মওয়্যার আপডেট করি না, বায়োস আপডেট করি, তো সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোগ্রামটা, সেটার মধ্যে ফাংশন সব ডিফাইন করা আছে, আমি সেগুলোকে কল করছি অ্যানাদার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। সেটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম সেই ফাংশনগুলোকে কল করবে। তার মানে কি, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো, এগুলো সব এপিআই, এগুলো হচ্ছে কন্ট্রোল ফাংশন কল গুলো। এবার এতগুলো, এত লক্ষ ইমপ্লিমেন্টেশন আছে, ফাংশন কল আছে, এগুলোকে অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করছে খুব লো লেভেলে। তো ফার্দার এইগুলোকে হ্যান্ডেল করতে কে, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটা কিন্তু সেই ফাংশন গুলোকে কল করছে। এবার কি হবে, এগুলো হচ্ছে সব লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। এই যে যেটা ছিল এটা লো লেভেল অ্যাবস্ট্রাকশন, এটা হচ্ছে একটু হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, এটা একটু হায়ার লেভেল এপিআই। মানে এটা যত উপরে উঠবে একটু বোধগম্য হতে থাকবে, এপিআইটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে, ফাংশনের প্যারামিটার গুলো কমে যাবে, ফাংশনটা সহজ হবে কল করা। ঠিক আছে, তেমনি অ্যাসেম্বলি যেটা আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অ্যাবস্ট্রাকশনটা ছিল, এ আবার আরো কমে যাবে, এ আবার কয়েক সংখ্যক এপিআই প্রোভাইড করবে। তো সি তে আমরা এই জন্য বলি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর সিটা হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ এই কারণেই, কারণ যত সংখ্যক এপিআই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস করতে পারে, ঠিক তত সংখ্যক এপিআই সি কিন্তু অ্যাক্সেস করতে পারছে না। এই যে অপারেটিং সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেমটা একটা সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, এটা কিন্তু, এটাও যে তৈরি হয়েছে এটাও কিন্তু সি আর অ্যাসেম্বলির সংমিশ্রণেই তৈরি হয়েছে। ঠিক আছে, লিনাক্সের যে কার্নেল সে কিন্তু সি আর অ্যাসেম্বলির সংমিশ্রণেই তৈরি, কিন্তু সেটা আমাকে অনেকগুলো এপিআই প্রোভাইড করছে। ধরে নাও এখানে আমার একদম নিচের লেভেলে হয়তো 1 লক্ষ এপিআই দিচ্ছিল, পরের লেভেলে ওএস আমাকে হয়তো দিচ্ছে 50,000 এপিআই। তার মানে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাক্সেস টু অল দোজ 50,000 এপিআই। বা সিটা হচ্ছে মিডিল লেভেল, তো সি মিডিল লেভেল মানে কি, এবারে ও কম এপিআই পাবে, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি করেছে, এই অ্যাবস্ট্রাকশনটা ওই এপিআই গুলোকে আরো কমিয়ে দিয়েছে। তাহলে সেটা হয়তো হয়েছে 25,000, তার মানে আজকে সি ল্যাঙ্গুয়েজ যদি আমি ইউজ করি, তাহলে আমি 25,000 এপিআই সিস্টেম লেভেলে আমি কাজ করতে পারছি। যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাহলে 50,000 করতে পারছি। তার মানে ব্যাপারটা কি, আমি সি এর দ্বারা যে 25,000 করতে পারছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও যদি পাশাপাশি ইউজ করি, তার মানে আমি সবকটাই ইউজ করতে পারবো। তাহলে এইটা কি হয়েছে, একটা ইউজার ফ্রেন্ডলি ওয়ে হয়েছে। কেন কি, যত বেশি এপিআই এর সংখ্যাটা বাড়ে তত জিনিসটা কমপ্লেক্স হয়ে যায়। মানে মেনু, একটা মেনুর কথা ভাবো, একটা যদি তোমাকে হোটেলে গেছে সহজ সরল মেনু দিল, 10টা আইটেম আছে মাত্র হোটেলটায়, তো তোমার 10টার মধ্যে ডিসাইড করতে ইজি হবে। এবার ধরে নাও ওই 10টা মেনুর আন্ডারে এক একটা আইটেম আরো 10টা তার সাব ক্যাটাগরি আছে। আপনি বিরিয়ানি খাবেন, বিরিয়ানিটা এই দিয়ে বিরিয়ানি, সেই দিয়ে বিরিয়ানি, নানা রকম বিরিয়ানি।
তুমি বললে হ্যাঁ আমি আন্ডা বিরিয়ানি খাবো, ডিম, এবার ডিম বিরিয়ানির সেকশনে আরো 10 রকমের আন্ডা বিরিয়ানি। তা এরকম হচ্ছে অ্যাবস্ট্রাকশন মানে এপিআই, ঠিক আছে? তো পাইথন আমাদের কি করছে, আমি যখন সি এর ওপর পাইথন চাপিয়ে দিচ্ছি, এটা আরেকটা লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। পাইথন এ কি করছে, সি আমাকে পাইথন কিন্তু এই সি এর ওপরই দাঁড়িয়ে, সি আবার যে কটা এপিআই প্রোভাইড করছে, ধরে নাও এবারে প্রোভাইড করছে উম, আরো কমে গেছে, ঠিক আছে? এবার তার ফলে কি হবে, পাইথনে আমি দেখা গেল অন্তত অনলি 10,000 এপিআই ইউজ করতে পারছি পাইথনের থ্রুতে, তার মানে আমি 10,000 এপিআই। এবার এই এপিআই গুলো মানে আমি কি বলতে চাইছি, ধরো আমি এখন একটা প্রোগ্রাম লিখলাম, যে প্রোগ্রামটা আমার মাদারবোর্ডে, আমার হার্ড ডিস্ক, আমার র্যাম, প্রসেসর, সবার মডেল নাম্বার, সবার যত সিরিয়াল নাম্বার, ডেট অফ ম্যানুফ্যাকচারিং, আবার সি2 সেন্সর থাকলে সেই সেন্সরে কত টেম্পারেচার, A to Z ডিটেল দিচ্ছে, ঠিক আছে? তা আমার পাইথনের কাছে কিন্তু সেই অ্যাক্সেসটা আমি পাবো না, পাইথনে অনলি 10,000 এপিআই দিচ্ছে, তার মানে কি ওই এক্সট্রা ফিচার্স গুলো, ফাংশন কল গুলো আমি কিন্তু হারিয়ে ফেলছি, ওগুলো আমি আর অ্যাক্সেস পাচ্ছি না। কিন্তু আমার ওএস এর লেভেলে, মানে যেটা ওএস এপিআই গুলো আমাকে প্রোভাইড করছিল এই অ্যাসেম্বলি লেভেলে, সেটা একমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস করতে পারছে। তাহলে পাইথন দিয়ে কি সেটা করা যাবে না? হ্যাঁ, পাইথন দিয়ে সেটা করা যাবে, কারণ পাইথন সি এর এপিআইস গুলোকে ইউজ করছে, পাইথন সি এর এপিআইস গুলোকে ইউজ করছে। তা এইভাবে ও কাজগুলো করতে পারবে। সি এর আমি যদি আরো অনেকগুলো মডিউল তৈরি করি, মানে হেডার ফাইল তৈরি করি, করে পাইথনটাকে এক্সটেন্ড করি, বা আমি ধরো সিতে একটা প্রোগ্রাম লিখলাম, লিখে পাইথনের একটা python.h বলে একটা হেডার ফাইল থাকে, ওটা হচ্ছে আমি সিটাকে এক্সটেন্ড করছি পাইথনে, মানে দুটোই পসিবল। তুমি পাইথনে একটা প্রোগ্রাম করছো, পাইথনে প্রোগ্রাম করতে করতে তুমি চাইছো যে আমি সি এর একটা লো লেভেল ফাংশনালিটি চাই, মানে ওই প্রসেসরের হয়তো টেম্পারেচারটা চাইছো পাইথনে, তাহলে সেটা কিন্তু পাইথনের কাছে সেই এপিআইটা নেই, কারণ পাইথন ওই অ্যাক্সেসটা পাবে না, কারণ সি ওকে যে এপিআই গুলো প্রোভাইড করছে, সেই এপিআই দ্বারা ওই সিপিইউ টেম্পারেচার, সেন্সরের টেম্পারেচার এক্সাক্টটা বার করা সম্ভব না, এক্সাক্ট ভ্যালুটা হয়তো 40°C, সেটা পাবে না, এরকম কোনো ফাংশন কল বা এপিআই তোমাকে সি প্রোভাইড করছে না, মানে সি পাইথনকে প্রোভাইড করছে না যে ওটা করতে পারবে, ইভেন সিও সেটা পারে না করতে, আমরা এরকম কোনো সি প্রোগ্রাম লিখতে পারি না যেটা কিনা ওই টেম্পারেচারটা বলে দিতে পারে। কিন্তু আমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাহায্য নিই, কারণ সি এর কাছে এপিআইস গুলো নেই, কিন্তু অ্যাসেম্বলি লেভেলের কাছে এপিআইস গুলো আছে, মানে এই যে এপিআইস গুলো প্রোভাইড, সি আজকে সে এপিআইস গুলোকে অ্যাক্সেস করতে পারবে, করে কাজটাকে করতে পারবে। তেমনি এটা একটা একটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তেমনি যদি পাইথনের দ্বারা তুমি সিপিইউ টেম্পারেচার জানতে চাও, বা কোনো হার্ডওয়্যারের কিছু একটা, কিছু ম্যানুফ্যাকচারিং ডেট বা কিছু রিভিশন, বিল নাম্বার কিছু জানতে চাইছো, তখন পাইথনকে হেল্প নিতে হবে, একটা সি লাইব্রেরি মানে সামথিং.h, একটা হেডার ফাইলকে পাইথনে ইনক্লুড করতে হবে। এবারে ওই যে হেডার ফাইলটা পাইথনে ইনক্লুড হবে, ইভেন সি নিজেও তো পারবে না, সি সি তো নিজেও সেই এপিআই গুলো অ্যাক্সেস করতে পারছে না, মানে সি তো তোমাকে সেই এপিআই গুলো প্রোভাইড করছে না, তখন সিও আবার ফার্দার রিলাই করবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর। আবার আস্তে আস্তে যত নিচে নামবে লেভেল অফ অ্যাবস্ট্রাকশনটা বাড়বে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আবার ওএস কে কল করবে, উইচ ইজ ফার্দার মেড অফ সি অ্যান্ড অ্যাসেম্বলি বোথ। তার মানে কি এইভাবে কাজটা হয়। তার মানে আজকে যদি কেউ পাইথনে একটা প্রোগ্রাম করে থাকে, ধরো পাইথনে একটা প্রোগ্রাম কেউ লিখেছে, পাইথনে কিউটি একটা ফ্রেমওয়ার্ক আছে, শুধু কিউটি না, ওটা C++ও কিউটি ফ্রেমওয়ার্কটা, এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে আমাদের উইন্ডোজে যে গ্রাফিক্সটা দেখছো তুমি, এই যে আমার যে পুরো টোটাল গ্রাফিক্সটা, এই যে আমি স্টার্ট মেনুটা চালু করছি, বা এই যে আমি ধরো ক্যালকুলেটরটা ওপেন করছি, এই ক্যালকুলেটরটার এই যে
ফ্রেমওয়ার্ক বা উইন্ডোজের যে নেটিভ যে আমাদের উইন্ডোজ 32 যে গুই ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে, সি দিয়েও কিন্তু বানানো যেতে পারে একটা সি প্রোগ্রাম দিয়ে, গ্রাফিক্যাল প্রোগ্রাম উইথ বাটন অ্যান্ড অপশন। তুমি একদম একটা গুই ফ্রেমওয়ার্ক বানিয়ে দিতে পারো, ফাইল অ্যাবাউট সব একটা নোটপ্যাডের মতোই ধরো একটা ইন্টারফেস বানানো যেতে পারে সিতে। কিন্তু তার জন্যে ওকে হেল্প নিতে হবে কার? তার জন্য ওকে হেল্প নিতে হবে গ্রাফিক্যাল ফ্রেমওয়ার্কটা। উইন্ডোজের ক্ষেত্রে তুমি যদি নেটিভ উইন্ডোজ 32 যদি ইউজ করো নেট ফ্রেমওয়ার্কটা, তাহলে ও তোমাকে অজস্র এপিআই প্রোভাইড করবে, এত লো লেভেল এপিআই। ধরো এইটা একটা ফ্রেমওয়ার্ক, গ্রাফিক্যাল ফ্রেমওয়ার্ক, ওকে, এটা লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন গাই ফ্রেমওয়ার্ক। এই যে গুই ফ্রেমওয়ার্কটা এ কাজ করছে কিন্তু অপারেটিং সিস্টেমের ওপরেই, ঠিক আছে, এটা উইন্ডোজ হতে পারে। তো ইটস অলসো সিস্টেম সফটওয়্যার উইচ ইজ দ্য পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম। তার মানে কি হচ্ছে, উইন্ডোজ ওকে হয়তো অনেক এপিআই প্রোভাইড করছে গুই ফ্রেমওয়ার্ককে, বা গুই ফ্রেমওয়ার্ক করছে এইটাকে রিডিউস করছে, এপিআই কল গুলোকে রিডিউস করছে। যেটা রিডিউস করছে সেটা ও ডিফল্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। ধরো আজকে তুমি হোটেলে খেতে গেলে, আমার হোটেলে হয়তো ধরো একটা বিরিয়ানি আমি তৈরি করি, আন্ডা বিরিয়ানি হয়তো 10 রকমের হয়। তার মানে কি হচ্ছে, আমি তোমাকে বলছি যে ভাই তুমি কোন বিরিয়ানিটা খাবে, আমি তোমাকে আন্ডা বিরিয়ানি 10 রকমের খাওয়াতে পারি, একটা 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 করে তোমাকে নাম বলে গেলাম, উইচ ইজ সামথিং কনফিউজিং অ্যান্ড ডিস্টার্বিং। তোমার কাছে ব্যাপারটা একটুখানি বোরিং লাগবে, কি বলতে লাগছে লিস্ট। তো ইটস কাইন্ড অফ ডিস্টার্বিং। তা আজকে যদি তোমার আর আমার মাঝে আরেকজনকে বসিয়ে দিই, সে তোমাকে এত কথা বলবে না, সে বলবে স্যার কি খাবেন, আন্ডা বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? তুমি বললে আন্ডা বিরিয়ানি। এবার ও কি করবে, ও যেটা ডিফল্ট একটা ভ্যালু সেট করে দেবে, আন্ডা বিরিয়ানি মানে ডিফল্ট একটা এক ধরনের সাম কাইন্ড অফ আন্ডা বিরিয়ানি উইথ পেঁয়াজ অ্যান্ড অল। তা ও একটা ডিফল্ট ভ্যালু সেট করে নেবে। তা এইভাবে এপিআইটা রিডিউস হয়। কিন্তু ওর যদি একটা স্পেসিফিক কাইন্ড অফ আন্ডা বিরিয়ানি লাগে, তখনও মাঝের লোকটাকে আর অ্যাপ্রোচ করবে না, তখনও আমাকে অ্যাপ্রোচ করবে, কারণ আমি ওকে টোটাল লিস্টটা বলবো। ঠিক আছে, তা এরকমই হয় ব্যাপারটা, যে ডিফল্ট ভ্যালুস আর দেন রিপ্লেস। গুই ফ্রেমওয়ার্ক যেটা আছে আমাদের উইন্ডোজ 32, উইন 32 নেটিভ যে আমাদের গ্রাফিক্যাল ফ্রেমওয়ার্কটা আছে না, সেটা অজস্র আমাদেরকে এরকম এপিআই প্রোভাইড করে, যেটা তোমার একটা যে কোনো পাইথন অ্যাপ বা সি অ্যাপ বা C++ অ্যাপ, এগুলো দিয়ে গুই বানানোর জন্য যথেষ্ট। কিন্তু প্যারামিটার গুলো এত বড় হয়, ফাংশন কল যে এপিআই গুলো এত মানে হার্ড টু রিমেম্বার। মানে ধরো ফাংশনটার নাম ধরো কাইন্ড অফ হয়তো ধরো এরকম একটা ক্রিয়েট উইন্ডো ম্যাক, একটা সাম কাইন্ড অফ সেটিং, হ্যাঁ, এই এরকম এরকম, ঠিক আছে, এরকম করে চলতেই থাকবে। তারপরে হয়তো প্যারেন্থেসিসটা এলো, এটা একটা ফাংশন কল। এবার এর ভেতরও আবার এরকম আর্গুমেন্ট যেতেই থাকবে, অ্যারে স্ট্রিং নানা রকম করে যেতেই থাকবে। তো ইটস মেকিং ইট ডিফিকাল্ট। এটা একটা এপিআই কল, কিন্তু এই এপিআই কলটা কিন্তু অনেক লো লেভেলের, কারণ অনেক অপশন তোমাকে প্রোভাইড করতে হচ্ছে। সো দিস থিং উইল বি ডিল্ড বাই দ্য আপার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। মানে যে আপার লেভেলে আছে, এটা আমি ধরো ওই উইন্ডোজ 32 ওই গুইটার আমি উদাহরণ দিলাম, ওই ফ্রেমওয়ার্কটার এপিআই এটা। তা এইটা তোমার সি দিয়ে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে গেলে অনেক টাফ হবে ব্যাপার। ঠিক আছে, হয় না তা না, হয়, কেন হবে না? আজকে পাইথনের যে কাজটা হচ্ছে সিতেও হবে। ঠিক আছে, কিন্তু আগের দিনই বলেছি যে একটা রিভলভার দিয়ে 10 জনের মোকাবিলা করা যতটা কঠিন, একটা রাইফেল নিয়ে বা একটা মেশিন গান নিয়ে 10 জনের সাথে মোকাবিলা করাটা অনেক ইজি। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রেই তুমি সাকসেস পাবে, কিন্তু একটাতে সময় বেশি লাগবে, ডেভেলপমেন্ট টাইমটা বেশি লাগবে। ফাস্টার হবে নো ডাউট, যত লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কাজটা করবে তত ফাস্টার হবে। কেন? কারণ ওই যে অ্যাবস্ট্রাকশন লেয়ার গুলো অ্যাড হতে থাকছে, অ্যাসেম্বলির পর সি, সি এর পর পাইথন বা কোনো রান টাইম, তা এগুলো হতে থাকলে কি হয়, তখন একটা একটা করে লেভেল ওকে আস্তে আস্তে যেতে হয়। মানে
এক একটা ওকে বাউন্ডারি ক্রস করতে হয়, দেন নেক্সট লেভেলে যায়। তা এতে কি হয়, প্রোগ্রামিং এর স্লো রান টাইমটা অনেক বেড়ে যায়। একটা প্রোগ্রাম হয়তো তোমাকে এক্সিকিউট করে রেজাল্ট দিচ্ছে 5 সেকেন্ডে, পাইথনের প্রোগ্রামটা, সিতে হয়তো সেটা 1.5 সেকেন্ড কি 2 সেকেন্ড হার্ডলি দিয়ে দিই। কেন? কারণ ওকে আর কোথাও অ্যাপ্রোচ করতে হচ্ছে না, ও একেবারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাপ্রোচ করছে, করে ও কাজটা রেজাল্ট দেখিয়ে দিচ্ছে। তা আজকে আমি যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, তা এই যে আমাদের উইন্ডোজ 32 বুই ফ্রেমওয়ার্কটা আছে, এইটাতে একটা নেটিভ, এটা কিন্তু নেটিভ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে আসে, কিন্তু এ এত অজস্র এপিআই প্রোভাইড করে যে তুমি যদি একটা ছোট মাত্র একটা জাস্ট ক্যালকুলেটর ডিজাইন করো যে কোনো ল্যাঙ্গুয়েজ, মানে ইরেসপেক্টিভ টু দ্য ল্যাঙ্গুয়েজ, ইট ক্যান বি এনি ল্যাঙ্গুয়েজ, তো এতগুলো এপিআই তোমাকে কল করতে হবে অ্যাট এ টাইম একটা কাজ হাসিল করার জন্য। ধরো তোমাকে কটা এপিআই কল করতে হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এপিআই কল করতে হচ্ছে, ঠিক আছে। তোমার এখানে একটা লেভেল অফ অ্যাবস্ট্রাকশন থাকে। এবার এই লেভেল অফ অ্যাবস্ট্রাকশনটা আইদার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে বা আরেকটা ফ্রেমওয়ার্ক হতে পারে, দুটোই একই ব্যাপার। ধরো এখানে ফ্রেমওয়ার্ক আছে কিউটি, গ্রাফিক্যাল ফ্রেমওয়ার্ক কিউটি, পাইথন দিয়ে, পাইথন ইউজ হয়, C++ ইউজ হয়। তা এটা দেখা গেল এখানে যেটা 7টা এপিআই কল করতে হচ্ছিল, 7টাই তো, হ্যাঁ, এখানে হয়তো সেই কাজটা 3টে এপিআই কলেই হচ্ছে, সেম রেজাল্ট, 3টে এপিআই কল। আর তুমি এই অ্যাপ্লিকেশনটা বানিয়েছো, এটা তোমার অ্যাপ্লিকেশনটা, এটা তোমার অ্যাপ। তা তোমার অ্যাপটা আজকে সেম রেজাল্ট এই Win32 এ এগুলোই কিন্তু চালাবে দিনের শেষে। কিউটি কিন্তু ফাংশনটাকে ইজি করে দেবে, আর কিছু না। ইজি করে দেবে কিভাবে, ডিফল্ট ভ্যালু সেট করে দেবে, তোমাকে অত বেশি জিজ্ঞেস করবে না। তুমি ওকে তিনখানা জিনিস বলবে, ওই 3টে জিনিসের যত সাব ক্যাটাগরি থাকবে সেগুলো ডিফল্ট ভ্যালু গুলো ও নিজেই বসিয়ে দেবে, দিয়ে ও 7টা এপিআই নিচের লেভেলে কল করবে। সেটা তোমার জেনে লাভ নেই, এটা ও নিজে, ফ্রেমওয়ার্কটা ও নিজেই করবে। তো এটা ফ্রেমওয়ার্কও হতে পারে, ফ্রেমওয়ার্ক না হয় কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও হতে পারে। বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানেটা কি, ধরো আজকে একটা সি এর লাইব্রেরি, লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে কালেকশন অফ হেডার ফাইল, ঠিক আছে, অ্যান্ড ওয়ান লাইব্রেরি ইজ কালেকশন অফ হেডার ফাইলস, অ্যান্ড হেডার ফাইল ইজ অলসো দ্য কালেকশন অফ ফাংশন ডেফিনেশন অ্যান্ড ম্যাক্রো ডেফিনেশন। তার মানে দাঁড়ালো যে সিএল মানে ধরে নাও সি তে, একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি 10টা স্ক্রিপ্ট বানিয়েছি, 10টা হেডার ফাইল। এই যে 10টা হেডার ফাইল, আমি 5টাই আসছি, 10টা ধরে নিও। তা এইগুলো নিয়ে একটা ফোল্ডারের মধ্যে যদি রাখো, এটা একটা প্যাকেজ তৈরি হলো তো। এই যে প্যাকেজটা তৈরি হলো, এটাকে আমি লাইব্রেরি বলতেই পারি, সি এর ক্ষেত্রে এগুলোকে লাইব্রেরি বলা হয়। এবার যখন এই যে মডিউলস গুলো বা লাইব্রেরি ফাইলস গুলো বা হেডার ফাইলস গুলো যখন একই সাথে থেকে একটা কি করছে, একটা সফটওয়্যার লেয়ারই তৈরি করছে, সেই সফটওয়্যার লেয়ারটা আর এই কিউটি ফ্রেমওয়ার্কটা দুটো একই। ফ্রেমওয়ার্ক হচ্ছে কালেকশন অফ লাইব্রেরি, ঠিক আছে। লাইব্রেরিটা আর ফ্রেমওয়ার্কটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। সবার আগে তোমার হচ্ছে একটা হেডার ফাইল, একটা stdio.h হেডার ফাইল অর সাম কাইন্ড অফ হেডার ফাইল। এবার এই হেডার ফাইলটা তুমি, এবার এই হেডার ফাইল ধরো 100খানা হেডার ফাইল লিখেছো, 100টা হেডার ফাইল একটা ফোল্ডারের মধ্যে রাখলে তাহলে কিন্তু এটা একটা লাইব্রেরি হয়ে গেল। যেমনি আমরা বলি সিএস স্ট্যান্ডার্ড লাইব্রেরি, লাইব্রেরির মতো অজস্র থাকে, তেমনি এই লাইব্রেরি একটা হয়ে গেল। এবার এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা একটা সফটওয়্যার লেয়ার হিসেবে কাজ করতেই পারে, কারণ এইগুলোতে অনেক ফাংশন ডেফিনেশন রয়েছে। তো ফাংশন ডেফিনেশন থাকলে ফাংশন কলও থাকবে। তা আমি যদি আজকে এই এই ধরনের কোনো একটা লাইব্রেরি বানাই, ঠিক আছে, তাহলে লাইব্রেরিটা এই কিউটিকে রিপ্লেস করতেই পারে। কিউটিটা তো ফ্রেমওয়ার্ক, আর ফ্রেমওয়ার্ক হলো কালেকশন অফ লাইব্রেরি। তার মানে এই যে জিনিসটা আমি এঁকেছি এটাকেই কপি করে নাও, ঠিক আছে। এরকম ভেতরে অনেক হেডার ফাইলস আছে, মানে মাল্টিপল প্যাকেজ অর মাল্টিপল লাইব্রেরি ইজ মেকিং ওয়ান ফ্রেমওয়ার্ক। তার মানে বুঝে নাও ফ্রেমওয়ার্কে তুমি যে কোয়ারি, অনেকে জানো যে কোয়ারিটা কি, জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলোকে ইজি করে দিয়েছে। আবার যেটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে তাতে আবার ফাংশন কল গুলো আরো ইজি, কেন, ওই লেয়ার অফ অ্যাবস্ট্রাকশনের জন্য।
তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যত abstraction তুমি add করতে থাকবে, সাউন্ড আটকে যাচ্ছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আর নিজে থাকে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি ইমপ্লিমেন্ট করে নয় কোনো লাইব্রেরি বা নয় কোনো ফ্রেমওয়ার্ক বানিয়ে, তা সেই জিনিসটা যখন এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে, কিউটিটা আমার দেন ও আমাকে অনলি 3টে এপিআই অ্যাক্সেস করতে দিচ্ছে, 3টে এপিআই অ্যাক্সেস করেই আমি এখানে 7টা এপিআই উইন্ডোজ 32 কল করছি। নেটিভ লিঙ্ক উইন্ডোজ 30 কাজ করছে, যদি উইন্ডোজ 30 না থাকে কিউটিটা স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। ঠিক আছে। তো জি শোনা যাচ্ছে তো? হ্যালো? জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, আমার এখন একটু শোনা লাইনটা যাচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার এখানে যে অ্যাপটা আমি পাইথনে লিখেছি, সেই পাইথন অ্যাপটা কিন্তু এই কিউটি ফ্রেমওয়ার্কটাকে ইউজ করছে, করে একটা ভালো সুন্দর গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন আমাকে তৈরি করে দিচ্ছে। তো এই যে কিউটিটা, এই কিউটিটা সি, সি প্লাস প্লাস এই সমস্ত লাইব্রেরি গুলো দিয়ে তৈরি। ঠিক আছে, লাইব্রেরি মানে কি, লাইব্রেরি মানে হচ্ছে অনেকগুলো হেডার ফাইল দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। একটা প্যাকেজ একটা ফোল্ডার ভাবো, সেই ফোল্ডারটার মধ্যে ধরে নাও আমি এখানে একেই তোমাকে এই ফোল্ডারের ভাষাতেই বুঝিয়ে দিচ্ছি, নাহলে তোমার একটু অসুবিধা হতে পারে বুঝতে। ধরো যে কোনো একটা ফোল্ডার আমি তৈরি করছি। ধরো এখানে আমি কি করলাম, লাইব্রেরি তৈরি করলাম। কি করে তৈরি করবো লাইব্রেরিটা? একটা ডিল ফাইল তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হেডার মডিউল বলেই লিখি, মডিউল ডট। ঠিক আছে, আমি একটা তৈরি করেছি, দেখো মডিউল ডট ডিএলএল বলে একটা এসছে। তা এরকম ধরো 16খানা ডিল ফাইল আছে, এই 16টা ডিএলএল ফাইল আছে, মানে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, বা হেডার ফাইল আছে, বা ডট জেএস ফাইল আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যে কোনো ধরনের ফাইল আছে। মেনলি ভেবে নাও যে এইগুলোর ভেতরে কিন্তু ফাংশন ডেফিনেশন আছে। তা যদি ফাংশন ডেফিনেশন এর মধ্যে থাকে, তার মানে এইগুলো ফাংশন কলও আমাকে প্রোভাইড করবে, কারণ ফাংশন ডিফাইন করা হয়েছে মানে সেটার কলও করা হবে। তা এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভেতরে এতগুলো ফাইল, এটা হলো একটা লাইব্রেরি। ধরে নাও এই লাইব্রেরিটার কাজ হচ্ছে শুধুমাত্র উইন্ডোর বটনটা খালি কন্ট্রোল করছে, বটনে যে আমি ক্লিক করছি, বটনের লেবেল, বটনের নামটা কি, মানে এই যে ধরো বটনের লেবেল বলতে এই ধরো ক্যালকুলেটরটা দিয়ে বোঝাই। ধরো এটা উইন্ডো সিস্টেমটা, ঠিক আছে, এটাতে অনেকগুলো কম্পোনেন্ট আছে। এটাতে মিনিমাইজ বটন, ম্যাক্সিমাইজ বটন, ক্লোজ বটন, তারপর এটা একটা ট্যাব সিস্টেম আছে, তারপর বটন সিস্টেম, এগুলো হচ্ছে সব বটন। ঠিক আছে, তা ধরে নাও আমি এই যে মডিউলটা তৈরি করেছি, এতগুলো মডিউল, এই এতগুলো মডিউল খালি বটনের কন্ট্রোল গুলোকেই দেখাশোনা করছে, মানে বটন রিলেটেড।
তাহলে এইটা একটা লাইব্রেরি হলো, বটনের লাইব্রেরি হলো। তা একটা গোটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে তাহলে শুধু বটন না, যত রকমের কন্ট্রোল হয়, এলিমেন্ট হয়, সবগুলোরই এরকম রিলেটেড লাইব্রেরি থাকবে। তার মানে এই এক একটা ফাইল হলো মডিউল, বা হেডার ফাইল হতে পারে, সি এর ক্ষেত্রে মডিউল হতে পারে, বা প্লাগ ইন হতে পারে, বা এক্সটেনশন হতে পারে। এই সবগুলো নিয়ে একটা প্যাকেজ তৈরি হয়। প্যাকেজ হচ্ছে এইটা, এই যে প্যাকেজটা, যে ফোল্ডারটার ভেতরে এগুলো আছে, এটা হচ্ছে প্যাকেজ। এরকম যখন অনেকগুলো প্যাকেজ মিলিত হবে, মানে অনেকগুলো লাইব্রেরি, একটা প্যাকেজ থাকে একটা লাইব্রেরি, তো অনেকগুলো লাইব্রেরি মিলিত হলে তখন সেটাকে আমরা বলবো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি করছে, আলটিমেটলি আমাকে এপিআই প্রোভাইড করছে, আর কিছু প্রোভাইড করছে না। কারণ ফ্রেমওয়ার্কের মূলে কে, মূলে এই এক একটা ফাইল, এক একটা ফাইলের মধ্যে ফাংশন ডেফিনেশন আছে, আর সেগুলো ফাংশন কল প্রোভাইড করবে, তার মানে এপিআই প্রোভাইড করছে। তাহলে আমি যখন পাইথনে একটা প্রোগ্রাম লিখবো, পাইথনের প্রোগ্রাম লিখতে লিখতে আমি শুধু পাইথন কেন, একাধিক ল্যাঙ্গুয়েজ আছে, একাধিক ল্যাঙ্গুয়েজ, ধরো আমি জাভা প্রোগ্রামার, জাভাতে একটা প্রোগ্রাম করছি, জাভা প্রোগ্রাম করতে করতে আমি চাইলাম একটা এমন কন্ট্রোল চাইছি, হার্ডওয়্যারের লো লেভেল হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, যেটা আমাকে জাভা প্রোভাইড করে না। ধরো এই তো অপারেটিং সিস্টেম, ওএস, ওএস ধরো আমাকে একটা ওই পিআই প্রোভাইড করে, সেটা সেটার দ্বারা আমি প্রসেসরের টেম্পারেচারটা জানতে পারি। ধরো তার জন্য আমাকে এই এপিআইটা কল করতে হচ্ছে, এই এপিআইটাও কল করতে হচ্ছে, এইটাও কল করতে হচ্ছে, এটাও, চারটে এপিআই কল করতে হচ্ছে। এর ওপরে আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লেয়ার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখা গেল চারটে না, এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে সুবিধা হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখা গেল একটা, দুটো, তিনটে, আর চারটে এপিআই কল করতে হচ্ছে যদি অ্যাসেম্বলি ইউজ করো। যদি তুমি সি ইউজ করো, সি ইউজ করতে গেলে দেখা যাচ্ছে সি তো এই চারটেতে অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু তোমাকে যে এপিআই গুলো সি প্রোভাইড করছে দেখা গেল দুটো মাত্র প্রোভাইড করছে। তার মানে দুটো এপিআই প্রোভাইড করে তুমি মাত্র তুমি দুটো এপিআই প্রোভাইড করে অ্যাপ্লাই করে তুমি সিপিইউ টেম্পারেচার জানতে পারছো, কিন্তু অ্যাসেম্বলির ক্ষেত্রে তোমাকে ছটা এপিআই অ্যাপ্লাই করতে হচ্ছিল। এবার যদি আমি জাভাতে প্রোগ্রাম করি, এবার দেখা গেল জাভা জাভা দেখা গেল এই ধরনের এপিআই প্রোভাইড করে না। জাভা ল্যাঙ্গুয়েজ এই ধরনের কোনো এপিআই প্রোভাইড করছে না। ইন দ্যাট কেস তোমাকে সি এর হেল্প নিতে হবে। সি এর যে এই দুটো এপিআই প্রোভাইড করছে, এই দুটো এপিআই তোমাকে চেষ্টা করতে হবে জাভা থ্রুতে কল করার। যদি জাভা থ্রুতে কল করতে না পারো, দেন তোমাকে সি এরই এক্সটেনশন জাভাতে লাগাতে হবে, মানে কানেক্ট করতে হবে। বাংলা কথা ধরে নাও যে সিটাকে এতে ইন্টিগ্রেট করতে হবে কোনোভাবে, যাতে এটাকে ইউজ করা যায়। তারপর ফাইনালি জাভা তোমাকে একটাই ফাংশন দিচ্ছে, সেটার নাম হয়তো দেখো সিপিইউ টেম্প। জাস্ট এইটা ফাংশনটা কল করলেই ও তোমাকে টেম্পারেচারটা বলে দেবে। ব্যাপারটা এরকম। তেমনি তাহলে আমাকে দেখো এখানে জাভা ডিরেক্ট সি এর মানে কল করতে পারছিল না, সিটাকে আমাকে এক্সটেন্ড করতে হচ্ছিল জাভাতে। তেমনি এটা জাভা না হয় এটা তো পাইথনও হতে পারতো, ধরে না এটা পাইথন। এটাই কেস, এতক্ষণ ধরে কথা বলার মানেই এইটা। এটা এতক্ষণ ধরে কথা বলছি এই কারণেই যে আজকে আমি যদি পাইথন দিয়ে একটা লো লেভেল হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করতে যাই, যেটা আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে 7টা কল করতে হচ্ছিল, পাইথন দিয়ে বা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা কলে ব্যবহার করতে হবে। কিন্তু চাবিটা আছে সি এর কাছে। সি আর অ্যাসেম্বলি হচ্ছে গেটের দারোয়ানের মতো, এদের কাছে সবকিছুর উত্তর আছে, সব অ্যাক্সেস আছে। যেটা সি এর কাছে নেই সেটা অ্যাসেম্বলির কাছে আছে, ঠিক আছে? ধরে নাও কোনো একটা এপিআই, যেমনি অ্যাসেম্বলি কে চারটে এপিআই প্রোভাইড করছে, কিন্তু বাই চান্স হয়তো সি এর এই এপিআইটার প্রয়োজন হলো, তাহলে কি হচ্ছে, সি কে তখন এই চারটে এপিআই তে অ্যাসেম্বলি থ্রুতে যাবে, আর একটা এপিআই চেষ্টা করতে হবে সি যদি ডিরেক্ট থেকে কল করতে পারে এইভাবে তাহলে করবে, আর না হলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে ওঠে না। তখন কি করতে হবে, সি এর সাথে একটা অ্যাসেম্বলি একটা পার্ট আমাকে রাখতে হবে, যে এই এপিআইটাকে কল করবে। তাই তো আমি দেখো এখানেও সেই জিনিসটাই করেছি পাইথনের ক্ষেত্রে। পাইথন ডিরেক্ট
সি এর সাথে কমিউনিকেট করতে পারছিল না, সি এর একটা পার্ট এখানে ইন্টিগ্রেট করা হয়েছে যাতে সি এর এপিআইটা ও কল করতে পারে। তা এগুলো জটিল ব্যাপার, আর সব থেকে বড় কথা এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা একটা কমন প্রসেস, এটা একটা কমন অ্যাবস্ট্রাকশন প্রসেস। এটা মেনলি একটা আইডিয়া নিয়ে রাখো। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে পাইথন আমার সি এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে কখন, যখন লো লেভেল হার্ডওয়্যার যে ইমপ্লিমেন্টেশন গুলো আমার প্রয়োজন হচ্ছে তখন। তখন কিন্তু পাইথন একা পারবে না, কারণ পাইথন সেই এপিআইস গুলো আমাকে প্রোভাইড করে না। সিপিইউ টেম বলে ফাংশনটা তখনই কাজ করবে যখন আমি এই সি সি এর এই মডিউলটাকে পাইথনে এক্সটেন্ড করব। ঠিক আছে, আবার এরকমও তো হতে পারে যে কোনো একটা সি প্রোগ্রামার সে চাইছে যে সিটাকেই ইমপ্লিমেন্ট করবে, সিটে থেকে সি এর এপিআই কল করবে, কিন্তু সে প্রোগ্রামটাকে সহজ সরল রাখতে চাইছে। তখন কি করবে, সে সি এর মধ্যে পাইথনটাকে ইন্টিগ্রেট করবে। তো দেন হোয়াট উইল হ্যাপেন, এগুলো মুছে দিলাম। তখন কি হবে, সিতে আছে তো সি পাইথনকে ইন্টিগ্রেট করবে, আবার পাইথন ফার্দার এই সি এর এপিআইটাকেই কল করবে। এর ফলে কি হলো, আমি পাইথনের সহজ এপিআইটা সি তে কল করছি, কিন্তু পাইথন কিন্তু ব্যাকগ্রাউন্ডে সি কে দিয়েই কাজটা করাচ্ছে, খালি এপিআইটাকে আমাকে সহজ রাখছে। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। তার মানে এটাই বিষয়টা দাঁড়াচ্ছে যে এটা একটা লুপ হয়ে গেল, সি পাইথনকে দিয়ে কাজটা করাচ্ছে, কাজটা করবে কে, সি করবে, খালি এপিআই কলটাকে সহজ রাখার জন্য, ইউজার ফ্রেন্ডলি রাখার জন্য পাইথনকে অ্যাড করা হয়েছে। তার মানে এখান থেকে আরেকটা জিনিস যেটা ক্লিয়ার হচ্ছে যে সি আর পাইথন দুজনে একসাথে কাজ করতে পারে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন। আমার হতে পারো জাভার প্রোগ্রাম হতে পারে, রুবি হতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজ, গো এর হতে পারো, গো ল্যাং যেটা কটলিন আছে কটলিন হতে পারো। মেন তোমাকে দেখতে হবে যে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তার কাছে যে সবকিছুর এপিআই থাকবে তার কোনো মানে নেই। ঠিক আছে, সে হয়তো লো লেভেল, যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয় যেমন পাইথন, জাভাটাও কিন্তু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপরে কটলিন, গো, রাস্ট। রাস্টটা হচ্ছে লো প্লাস হাই দুটোই, কারণ ওই এপিআই গুলো তোমাকে লো লেভেল এপিআই প্রোভাইড করে। তা ধরে নাও যে এমন একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি যে লো লেভেল এপিআই প্রোভাইড করছে না, যেমন ধরো ওই হার্ডওয়্যারের যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেল গুলো আমাকে এনে দেবে, ওই ধরনের এপিআই প্রোভাইড করছে না। তাহলে তখন তোমাকে কি করতে হবে, কোনো একটা লাইব্রেরি বা কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো একটা ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতে হবে। ঠিক আছে, আমরা গিটহাবে সার্চ করি না যে অমুক প্যাকেজটা ডাউনলোড করি বা অমুক মডিউলটা ডাউনলোড করি, ওইগুলো কি আলটিমেটলি ওগুলো কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করা। যদি সি এর মডিউল বলি, সি এর লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক বলি, তাহলে তাহলে কিন্তু ওগুলো সি তেই লেখা, লাইব্রেরিটা বা ইয়েটা হেডার ফাইলটা বা মডিউলটা, প্লাগ ইন, যা ইচ্ছা বলো, এক একটা ল্যাঙ্গুয়েজে এক একটা বলা হয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্লাগ ইন বলা হয়, মডিউল বলা হয়। পাইথনের ক্ষেত্রে মডিউল, প্যাকেজ, এই কথাগুলো শুনবে বেশি। তা একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বা প্যাকেজ এইগুলোর মূলে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই থাকে, কারণ আমরা যখন এইগুলোর বলি এগুলো আলটিমেটলি ফাইল। ঠিক আছে, ফাইল মানে কি, এক একটা নথি, নথিটা তো কোনো না কোনো ভাষায় আমাকে লিখতে হবে। তার মানে নথিটা নিজে থেকে আপনি আপ নথি হয়নি, নথিটাকে আমাকে একটা যে কোনো ভাষায় লিখতে হয়েছে। সেই কারণেই আমি বলছি যে অ্যাবস্ট্রাকশন মানে যে দেয়ালটা রয়েছে মাঝে, যে মধ্যস্থতা করছে, সে হতে পারে একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, কিন্তু সে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই লেখা। তা যখন তুমি হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্টেশন গুলো দেখবে লো লেভেল, বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে সি, সি ল্যাঙ্গুয়েজ বা ওই ধরনেরই। সি এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, আর সি এর যে অন্যান্য ইমপ্লিমেন্টেশন ঘিরেই হয়েছে, তাই ধরে নাও যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সি এর হেল্প তোমাকে নিতেই হবে লো লেভেল ইমপ্লিমেন্টেশনের জন্য। এবার সি তাহলে কার হেল্প নেয়, সি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের হেল্প নেয়। কিভাবে নেয় আমি বলে দিলাম, দেখিয়ে দিলাম। তা এবারে কথা হচ্ছে যে আমি পাইথন দিয়ে প্রোগ্রাম করতে করতে এরকম সিচুয়েশন আসতে পারে, এমন একটা আমার প্রোগ্রামে প্রবলেম এলো যে আমি একটা হার্ডওয়্যারের কিছু জানতে চাই।
তাহলে তখন আমাকে সি এর help নিতে হবে। তার মানে আমি তখন ল্যাঙ্গুয়েজটাকে এক্সটেন্ড করব। এই যে কোয়ালিটিটা, যে আমি একটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করতে 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 আরেকটা ল্যাঙ্গুয়েজকে ইন্টিগ্রেট করছি, তার হেল্প নিচ্ছি, তার সেই ভাষায় লেখা, আমার ভাষায় না, পাইথন ভাষায় না, সি এর ভাষায় লেখা একটা লাইব্রেরি নথি, সেটাকে আমি অ্যাড করছি আমার পাইথন প্রোগ্রামে। দিস প্রসেস ইজ কল্ড এক্সটেনশন, ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন। সেটা সিও তোমাকে হেল্প করবে। সিতে পাইথন ডট এইচ বলে হেডার ফাইলটা যদি অ্যাড করো, পাইথনের এপিআই সি তে ব্যবহার করতে পারবে। আবার সি কেও যদি পাইথনে এক্সটেন্ড করো, তাহলে সি এর এপিআই পাইথনে করা যায়। এটা গেল যে কেন আমাদের সি ছাড়া চলবে না, সি এর ওপরই দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে আমি এই কথাটা বলার জন্য এটাই আমার উদ্দেশ্য ছিল, যে হার্ডওয়্যার দেন অ্যাসেম্বলি দেন সি। ঠিক আছে, এইটা সব ক্ষেত্রেই তোমার লাগবে, প্রযোজ্য। এবার তোমার জাভা হতে পারে, পাইথন হতে পারে, কটলিন হতে পারে, যেই আসুক না কেন, সে যদি লো লেভেল ইমপ্লিমেন্টেশন গুলো করতে চায়, তাহলে তাকে সি এর থ্রুতেই হার্ডওয়্যারে যেতে হবে। আর যদি লো লেভেল ইমপ্লিমেন্টেশন অত না করতে চায়, তাহলে সে এমনিও করতে পারে। এমনিও আবার যেটা যাবে, সেখানেও যে রান টাইমটা বিল্ড হবে, যেমনি সি এর একটা রান টাইম থাকে। এই যে এতক্ষণ বলছিলাম কম্পাইল ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, সি যে আমাদের রান হয়, সি এর একটা রান টাইম থাকে। সেই রান টাইমটা আমাদের আলাদা করে ইনস্টল করতে হয় না। ঠিক আছে, সি রান টাইমটা আমাদের অপারেটিং সিস্টেমেরই একটা পার্ট। আমি নোটসও দিয়েছিলাম এইটার ওপর ব্লক ডায়াগ্রাম করে। তা সেই সি এর যে রান টাইম ওতে আছে, তার মানে কি, জাভা, জাভাটা যেহেতু একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রিটেড আর কম্পাইল দুটোর মাঝামাঝি, নট অনলি ইন্টিগ্রেটেড, আমি বলতে পারি না। তার মানে জাভাটা হচ্ছে সি আর পাইথনের মাঝামাঝি। ঠিক আছে, জাভাটা হচ্ছে সি আর পাইথনের মাঝামাঝি। কি করে বলি, এই যে সিটা হচ্ছে টোটালি কম্পাইল। কেন? কারণ সি আমাকে দিচ্ছে ইএক্সি ফাইলটা জেনারেট করে দিচ্ছে সিতে। ইএক্সিটা ডবল ক্লিক করলেই আমার চালু হয়ে যায়। কে চালায়? অপারেটিং সিস্টেমে যে সি রান টাইম আছে সে চালায়। জাভার ক্ষেত্রে আমাকে কি হয়, জাভার ক্ষেত্রে আমাকে ডট ক্লাস ফাইলটা দেয়, ডট ক্লাস, বা অনেক সময় আমাদের যেটা হয়, একটা জাভা আর্কাইভ আছে, একটা জার আছে। ঠিক আছে, জে এ আর একটা জার আছে, জার ফাইল, ক্লাস জার, এই যে ফাইলগুলো, এগুলো হচ্ছে ক্লাসটার হচ্ছে বাইট কোড। বাইট কোড মানে হচ্ছে এটা নাইদার অবজেক্ট কোড নর সোর্স কোড। ঠিক আছে, সোর্স কোডও না, আবার ফুলি কম্পাইল্ড অবজেক্ট কোডও না। ক্লাস হলো, এটা একটা বাইট কোড তৈরি হয়, ম্যাজিক কোডও বলা হয়। এটা হচ্ছে মাঝামাঝি। তার মানে 50% ওয়ার্ক ইজ ডান, 50% ট্রান্সলেশন ইজ ডান, আর 50% হ্যাজ টু বি ডান বাই দ্য জেআরই। ঠিক আছে, জেআরই যে আছে, জেআরই কি করবে, জেআরই হচ্ছে জাভা রান টাইম। জেআরই, জেআরই এটা যেটা করে, যে বাকি যে 50% কাজটা আছে সেটাকে করে দেবে থ্রু ইন্টারপ্রিটেশন। তার মানে জাভা রান টাইম ইঞ্জিন যে আছে, সে এই যখন ডবল ক্লিক করো তখন জেআরই ওটা নিজের অকুপাই করে নেয়, করে নি ও সেটাকে ইন্টারপ্রিট করে আমাদের রেজাল্টটা দেখায়। ঠিক আছে, অপারেটিং সিস্টেমকেও পাঠায়। আর যদি কোনো লো লেভেল ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হয়, তাহলে তুমি আইদার এক্সটার্নাল লাইব্রেরি তুমি যে প্রোগ্রামটাতে ইনক্লুড করেছো, বা তুমি বা হয়তো জেআরই আলাদা করে কোনো একটা পেন প্রসেস। ঠিক আছে, এটা তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে কিভাবে ডিজাইন করা হয়েছে। তার মানে জেআরই হলো 50% কম্পাইলেশন হয়ে রয়েছে, 50% কাজ রান টাইম ইন্টারপ্রিট করছে। তাই আমি এটাকে কম্পাইল্ড আর ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি করছি। আর পাইথনে কি হচ্ছে, পাইথনে আমার অনলি ডট পাই ফাইলটা পাচ্ছি। ডট পাই ফাইল ইজ নাথিং বাট দ্য পিওর সোর্স কোড। আমার যদি একটা প্রোগ্রামে লেখা থাকে প্রিন্ট হ্যালো, PRINT, প্রিন্ট, ঠিক আছে, হ্যালো যদি লেখা থাকে, এই এই যে একটা লাইন, এই লাইনটাই আমি অ্যাজ ডট পাই হিসাবে সেভ করছি। এইবার আমি কি করছি, আলাদা করে আমাকে পাইথন ইনস্টল করতে হচ্ছে আমার আর্কিটেকচারের জন্য। আমার যদি 32 বিট হয়, আমার যদি 64 বিট হয়,
সেই মতো করে আমাকে ইনস্টল করতে হচ্ছে পাইথনের রান টাইমটা, ঠিক আছে, পাইথনের একটা রান টাইম আছে, সেটাকে আমাকে ইনস্টল করতে হচ্ছে। পাইথনের রান টাইম কি করছে, দেন ওটাকে পরে পিভিএম বলা হয়, পিভিএম, ঠিক আছে। জেভিএম ও আছে, জেআরই অংশ হচ্ছে জেভিএম। এই যে জেআরই আমাদের জেআরই যে জাভা রান টাইম ইঞ্জিন, রান টাইম এনভায়রনমেন্ট, ওরই অংশ হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। তেমনি এই যে পিভিএম আছে, এটা হচ্ছে পাইথন রান টাইমের একটা পার্ট, পাইথন ভার্চুয়াল মেশিন। এটা একটা স্যান্ড বক্সের মতো, যে কিনা এই ডট পাই ফাইলটাকে লোড করবে, করে এই এটাকে ইন্টারপ্রিট করবে, করে আমাকে রেজাল্টটা দেখাবে। তার মানে ব্যাপার হলো যে এখানে 100% ওয়ার্ক হ্যাজ টু বি ডান, ঠিক আছে। আমার সিতে 0% কাজ বাকি ছিল, কারণ সিতে আমাকে টোটাল ইএক্সিটা একেবারে দিয়ে দিচ্ছিল, আমাকে আর কিছু করতে হচ্ছে না। আলটিমেটলি তো বলতে পারো যে 98% ওয়ার্ক ইজ ডান, বিকজ 2 or 3% হ্যাজ টু বি ডান বাই দ্য অপারেটিং সিস্টেম। কারণ ওইটাকেও তো আমি যা দেখিয়েছিলাম একদিন, সি এর যে ইএক্সি ফাইলটা তৈরি হয়, ওটা কিন্তু পিওর অবজেক্ট কোড নয়, ওতেও গার্বেজ ক্যারেক্টার শো করে। তার মানে কি, সেটাও যে ট্রান্সলেশন হবে, যে 1001 বিটের সিকোয়েন্স আসবে, সেটা অপারেটিং সিস্টেম করবে। তেমনি জাভাটা কি হচ্ছে, জাভাটা 50% বাইট কোড হয়েই রয়েছে, কিন্তু পিওর মেশিন কোড না। এবার 50%-এর মধ্যে ধরে নাও 48% কি 47% জেভিএম করছে, আবার সেই বাকি 2-3% অপারেটিং সিস্টেম করছে। আর পাইথনের ক্ষেত্রে কি হচ্ছে, পাইথনের ক্ষেত্রে হচ্ছে আমাকে পুরো সোর্স কোডটাই লোড করতে হচ্ছে জেভিএম এ, কোনো এখানে মাঝামাঝি কিছু নেই। তাই এটা ট্রুলি একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এ কি হবে, পিভিএম এ যাবে, পাইথন ভার্চুয়াল মেশিনে ঢুকবে, পাইথন ভার্চুয়াল মেশিন এটাকে 97 to 98% এটাকে কনভার্ট করবে, বাকি যেটা অপারেটিং সিস্টেম ওটাকে করবে, কারণ ওটা করতেই হবে। ফাইনাল যে ম্যানেজমেন্টটা, প্রসেস ম্যানেজমেন্টটা করতে হবে, সেটা অপারেটিং সিস্টেমকেই করতে হবে। আর 0-1-0-তে ওটা ডেলিভার করার দায়িত্বটা অপারেটিং সিস্টেমেরই। ওটা কোনো ল্যাঙ্গুয়েজ পারবে না একেবারে 1-0 করে তোমাকে ডেস্কটপে আইকন করে দিতে, যে এটাকে 1-0 আছে, এটাকে চালাও, একেবারে ডিরেক্ট হবে। তাহলে তো ওটা বাইনারি ল্যাঙ্গুয়েজেই প্রোগ্রাম করার মতো হয়ে গেল। তাহলে অপারেটিং সিস্টেমে লাগছে কি, লাগছে কেন? আর আমার যদি ওটা পিওর 1-0 ফর্মেও থাকে, ওইটাকে প্রসেসরে ডেলিভার করার জন্য সাম কাইন্ড অফ একটা মিডিল ওয়্যারের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যে ওই 1-0টাকে আমার প্রসেসরে তুলে দেবে। সুতরাং অপারেটিং সিস্টেমের রোলটা সবসময় আমার এখানে আছে। তা এটা হচ্ছে পুরো পাইথনের ব্যাপারটা, যে কম্পাইল ল্যাঙ্গুয়েজ কি, দ্য ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ কি, সেটা আমাদের ক্লিয়ার হলো। তার মানে সি আমাদের ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ, সি++, ঠিক আছে। ফাস্টেস্ট এই কারণে বলবো, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সবার শেখার কম্ম নয়, সবাই শিখতে পারে না। ওটা একমাত্র যে প্রসেসর ভিত্তিক কাজ করে, যে ওই প্রসেসরের উপরই কাজ করে, একটা মডেলের উপর, যে অনলি প্রসেসরের অ্যাসেম্বলির উপর কাজ করে, যেমন যারা বায়োসের ফার্মওয়্যারের কাজ করে, বায়োসের কাজ করে, ঠিক আছে, যে ফার্মওয়্যারের ফিল্ডে বেশি রিলেটেড, তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখতে হয়। আর বাকিদের জন্য সি, সি++, এইগুলো। তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলো, যে এই যে সি এর ক্ষেত্রে 0% ট্রান্সলেশনের প্রয়োজন হচ্ছে, কেন, ইএক্সসি দিচ্ছে। জাভার ক্ষেত্রে 50% ট্রান্সলেশনের প্রয়োজন হচ্ছে, যেটা জেভিএম করছে। পাইথনের ক্ষেত্রে 100% ট্রান্সলেশনের প্রয়োজন হচ্ছে, এটা পিভিএম করছে। তা এই যে 100% কাজটা বাকি, ইচ অ্যান্ড এভরি টাইম ইউ রান দ্য প্রোগ্রাম, ইট উইল টেক টাইম টু কনভার্ট দ্য সোর্স কোড ইনটু ইয়োর interpreted language, interpreted code. So that's why it will be a slower language, the execution will be slower. মানে পাইথনের ক্ষেত্রে সব থেকে বেশি টাইম কনজিউম করবে আমাকে এক্সিকিউট করতে, করে আমাকে রেজাল্টটা দেখাতে। আমি যদি জাভাতে আসি, যেহেতু জাভাতে 50% কাজটা করা আছে, তাই ইট উইল টেক লেস টাইম টু ফর দ্য রেস্ট অফ দ্য ট্রান্সলেশন। বাকি যে ট্রান্সলেশন আছে সেটা করতে কম টাইম নেবে। আর সিতে তো অনলি 2-3% বাকি, সেজন্য সি, সি++, এইগুলো, জাভা কনসিডারেবল। পাইথনটা কখন ইউজ করব, পাইথনটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক কিছু ইঞ্জিনিয়ারিং ফিল্ড, ম্যাথামেটিক্যাল ফিল্ড আছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মেশিন লার্নিং এর একটা অংশ। আহ, এবারে কথা হলো এই যে জিনিসগুলো, তারপরে ম্যাথামেটিক্যাল, খুব কমপ্লেক্স একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম বা স্পেসিফিক ফিল্ড অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তা বলে কি করা যাবে না, যাবে, কিন্তু তাতে এপিআই গুলো ডেভেলপ
করা হয়নি। দুটো কারণ হতে পারে, আইদার এপিআই ডেভেলপ করতে অনেক এফোর্টের প্রয়োজন হচ্ছে, টাইম কনজিউম করছে, ডেভেলপমেন্ট কস্ট বাড়ছে। আরেকটা সেকেন্ড রিজন হতে পারে, সেটা হচ্ছে যে ওই যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটার প্রতি অতটা প্রচার হচ্ছে না, বা পিপল আর লেস ইন্টারেস্টেড ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা একটা বিশাল বড় কিন্তু কারণ আছে। যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ, তাতে ইউজার বেস অনেক বেশি মানেই যে ল্যাঙ্গুয়েজটা ভালো তার কোনো মানে নেই। রাস্ট একটা ভালো ল্যাঙ্গুয়েজ, খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, মানে সি এর সমকক্ষ, সি এর সমসাম, মানে কি বলবো, সেম ক্লাসেরই ল্যাঙ্গুয়েজ রাস্ট, খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। কিন্তু রাস্ট ল্যাঙ্গুয়েজটা নিয়ে অত ক্রেজ নেই। কেন নেই? ওটা হাই লেভেল কাজও হচ্ছে, লো লেভেল কাজও হচ্ছে, কিন্তু কমিউনিটিটা এখনো অতটা বাড়েনি, তাই ওটার প্রতি অতটা ক্রেজ নেই এখনো পর্যন্ত। কিন্তু পাইথন, তারপরে জাভাস্ক্রিপ্ট, এইগুলোতে ইউজার কমিউনিটিটা এতটা বেশি হয়ে গেছে, এত যে যত দিন যাবে কিউমুলেটিভ আকারে বাড়বে, চক্রবৃদ্ধি হারে এটা বাড়তে থাকে। ঠিক আছে, এর কোনো মানে মাথার ভাবনা চিন্তার বাইরে কিভাবে এটা কমিউনিটি বেসটা বেড়ে চলেছে। তার মানে দুটো কারণে, একটা প্রোগ্রামিং লং ল্যাঙ্গুয়েজ লেস ইউজার ফ্রেন্ডলি হতে পারে, যে ল্যাঙ্গুয়েজটা লেস ইউজার ফ্রেন্ডলি, তার মানে, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লেস ইউজার ফ্রেন্ডলি মানেই তো তাই, লো লেভেল ল্যাঙ্গুয়েজ হলে আমাকে এপিআই কল গুলো করতে অনেক কষ্ট হবে, তখন ইউজার চাইবে না ওটা ইউজ করতে। আর সেকেন্ড রিজন ইজ জাস্ট ল্যাক অফ মার্কেটিং, ল্যাক অফ প্রমোশন, প্রচার হচ্ছে না সেভাবে ল্যাঙ্গুয়েজটা, সেই কারণে কমিউনিটি বেশ গড়ে ওঠেনি। ঠিক আছে, তা এটা মাথায় রেখে চলতে হবে যে এরকম প্রোগ্রামিং ফিল্ড, যে জাভা প্রোগ্রামার, সে কি জানবে? সে জানবে জাভাতে প্রবলেমটা আমি কি করে সলভ করব। যখন কোনো পার্টিকুলার আমার প্রবলেম হবে, পার্টিকুলার যখন মেশিন রিলেটেড প্রবলেম, ধরো এমন একটা আমাকে ক্লায়েন্ট কাজ দিল যেটাতে আমাকে মাদার বোর্ডের কোনো ইমপ্লিমেন্টেশন আছে, মাদার বোর্ডের হয়তো বায়োস সফটওয়্যারটাকে আপডেট করতে হবে, গ্রাফিক্স কার্ডের রেজলিউশনটাকে একটু চেঞ্জ করতে হবে ডিউরিং রান টাইম। এক্সটার্নাল হতে পারে, আবার ইনবিল্টও হতে পারে গ্রাফিক্স। তো সেইটার এপিআই গুলো জানতে হবে, কে জানবে? যাওয়ার পক্ষে জানা সম্ভব না। তখন জাভা কি করবে, আহ, কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করবে, যে কিনা জাভা এপিআই প্রোভাইড করবে, কিন্তু সে ফার্দার ডিপেন্ডেন্ট অন সি লাইব্রেরি, অ্যাসেম্বলি, এদেরকে দিয়ে কাজটা করাবে। যেটা আমি এঁকে দেখাচ্ছিলাম, একটা বাটে হিরার্কি, একটা পিরামিডের মতো, নিচে হার্ডওয়্যার, তারপর আস্তে আস্তে অ্যাবস্ট্রাকশন লেয়ার গুলো অ্যাড হচ্ছে। তা এইটা এই কারণেই বলা যে তোমাকে সব ল্যাঙ্গুয়েজ নিয়েই চলতে হবে। পাইথনে কাজ করতে করতে হতেই পারে যে একটা সি প্লাস প্লাস লাইব্রেরির প্রয়োজন হলো, বা সি লাইব্রেরির প্রয়োজন হলো, তখন কিন্তু করতে হবে। এবার আমি ল্যাঙ্গুয়েজটার সাথে চলে যাচ্ছি, ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি। পাইথন বলে আমি যদি শুধু লিখি নেটে পাইথন ওয়েলকাম টু পাইথন ডট ওআরজি আসছে, এখানে আমাকে ল্যাঙ্গুয়েজটার অ্যাবাউট দিচ্ছে, অ্যাপ্লিকেশন কি বলছে, অ্যাপ্লিকেশনে ল্যাঙ্গুয়েজটা কি কি কাজে লাগবে, এই যে অ্যাপ্লিকেশন ফর পাইথন বলছে, পাইথন is used in many application domain. Here is a sampling. The Python package index lists thousands of third-party modules for Python. ওয়েব অ্যান্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট, ওয়েব আর ইন্টারনেটের ক্ষেত্রে লাগবে। সেক্ষেত্রে কি এগেইন ওই যে ফ্রেমওয়ার্ক কথাটা উঠে আসছে, জ্যাঙ্গো, পিরামিড, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। মাইক্রো ফ্রেমওয়ার্ক মানে ফ্রেমওয়ার্কটা ছোট, এত কিছু ওতে নেই, এত এপিআই থাকবে না তাতে। এটা হচ্ছে ফ্ল্যাশ, বটল, এগুলো। সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক, পাইথন ইজ ওয়াইডলি ইউজড ইন সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক কম্পিউটিং। সাইপাই, পান্ডা, তারপরে কি যে সফটওয়্যার কার্পেন্ট্রি কোর্স, আচ্ছা এটাতে আরো লিস্ট তুমি পেয়ে যাবে কি কি লাইব্রেরিজ অ্যাভেলেবেল, মডিউল অ্যাভেলেবেল। এডুকেশন, এই যে গুই, ডেস্কটপ গুই, তা টিকে পাইথন, the TK GUI library is included most binary distribution of Python। আচ্ছা, এই লাইব্রেরিটা ওরা প্রোভাইড করে দিচ্ছে। কি WX উইজেট, কিভি, কিউটি, এই যে কিউটির কথা বলছে, কিউটি বা পাই কিউটি, পাই সাইড, তার মানে বলছে এইগুলো হচ্ছে এর মেনলি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কি কি ফিল্ডে? এডুকেশন ফিল্ডে, ওয়েব ডেভেলপমেন্টের ফিল্ডে, নিউমেরিক, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্যাল ফিল্ডে। তা এইগুলোর জন্য কি হয়, র পাইথন কোড যেটা তুমি লিখবে সেইটা সবসময় সাফিসিয়েন্ট হবে না। তোমার কিছু ফাংশন কলের প্রয়োজন হবে, কিছু এপিআই কলের প্রয়োজন হবে, সেগুলো কি তুমি
লিখতে বসবে আবার নতুন করে ফাংশন গুলো ডিফাইন করতে বসবে, যেটা তো করবে না। দেয়ার ইজ নো লজিক টু রিইনভেন্ট দ্য হুইল, দ্য থিং হুইচ ইজ অলরেডি ইনভেন্টেড, ওয়াই ইউ উইল ওয়েস্ট ইউর টাইম টু ডু দ্য সেম থিং। যেটা অলরেডি হয়ে আছে ওটার পেছনে কেউ সময় দেয় না। তখন কি হয়, ওই তুমি দেন ইউ উইল বি ইনক্লুডিং ইম্পোর্টিং, পাইথনে ইম্পোর্ট কথাটা ব্যবহার হয়। তুমি ইম্পোর্ট করবে সেই লাইব্রেরিটাকে বা প্যাকেজটাকে বা মডিউলটাকে, যেটা ইচ্ছা বলো। মডিউল হচ্ছে সিঙ্গেল সোর্স ফাইল, যেটা সি এর ক্ষেত্রে ডট এইচ ফাইলটা ছিল বা ডট সি ফাইলটা ছিল, সেইটা এই ক্ষেত্রে হচ্ছে মডিউল। একাধিক মডিউল মিলে হচ্ছে একটা প্যাকেজ, ঠিক আছে? আবার একাধিক প্যাকেজ মিলে একটা ফ্রেমওয়ার্ক হবে। এবার আমি কি করলাম, এখান থেকে চলে আসি ডাউনলোড। তা ডাউনলোডে যদি যাই, একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মানে এই যে ল্যাঙ্গুয়েজটা যে তৈরি করা হয়েছে, এর যে লাইব্রেরি ফাইলস গুলো, মানে এর যে মডিউলস গুলো, এর যে প্যাকেজেস গুলো, তারপর পুরো ডিজাইনটা, কিভাবে ল্যাঙ্গুয়েজটা কাজ করছে, এর পাইথন ভার্চুয়াল মেশিনটা কি করে কাজ করছে, সেই কম্পাইলারটার কোড কি, সোর্স কোড কি, এ টু জেড তোমার কাছে সোর্স কোডটা ওরা এক্সপোজ করে দিচ্ছে। সেই কারণে এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। সি এর ক্ষেত্রেও তাই, সিও তোমার ম্যাক্সিমামটাই ওপেন সোর্স, কিন্তু তাও কিছুটা ক্লোজ সোর্স আছে, কিছু ক্লোজ সোর্স ইমপ্লিমেন্টেশন আছে। একটা ল্যাঙ্গুয়েজ যখন ওপেন সোর্স হয়, তখন কিছু কোম্পানি সেই ওপেন সোর্স, কিছু কিছু নেগেটিভিটি থাকে, কিছু পজিটিভিটি থাকে। তার চেষ্টা আমাদের থাকা উচিত যে যেটা পজিটিভ আছে সেটাকে আরো বাড়ানো, আর যেটা নেগেটিভ আছে সেটাকে কমানো, তাই তো? তা কিছু ল্যাঙ্গুয়েজ, ধর আইবিএম বা মাইক্রোসফট, তারা এই সি ল্যাঙ্গুয়েজটা বা পাইথন বা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ গুলোর সোর্স গুলোকে তারা কপি করে নেয়, ক্লোন করে, রিপোজিটরি থেকে ক্লোন করে তারা সেগুলোকে আরো ইমপ্রুভ করে। ইমপ্রুভ যখন তারা করবে সেই মুহূর্তে, তখন তারা ওইটাকে আর ওই পাইথন সেম নামে রাখবে না, কারণ ওইটা তখন আলাদা একটা ফ্লেভার। তখন পাইথন এক্সটেন্ডেড বা পাইথন প্লাস প্লাস বা পাইথন এন্টারপ্রাইজ, এরকম একটা কিছু নাম দিয়ে সে তখন ওটাকে ক্লোজ সোর্স করে নেয়। মানে যেটুকু পার্ট ওরা কাজ করেছে, যেটুকু ওরা অ্যাড করেছে তাতে, সেটুকুর জন্য ওরা পয়সা চার্জ করে বা কোনো রকম কিছু তারা প্রফিট, বিজনেস প্রফিট মাইন্ডে রেখেই করে। আর বাকিটা তো ওপেন সোর্স। যেমনি জাভাটা এখন প্রথমে ছিল সান মাইক্রো সিস্টেমের সম্পত্তি, সেই জিনিসটা তারপর থেকে হলো সান বহু লোকের সাথে ওইটা কাজ করেছে, করার পর একটা সময় ওরাকেল ওটাকে কিনে নিল, নিয়ে ও কিন্তু ওপেন সোর্সই রেখেছিল। তারপর তারপর বহুদিন পর এইট এইট পর্যন্ত বোধহয় ছিল, আই থিঙ্ক, আমার যত মনে পড়ে। 9 থেকে ওটাকে ক্লোজ সোর্স করে দিয়েছে ওরাকেল। এখন জাভা তুমি শিখতে পারো, বাট কোনো কমার্শিয়াল ইউজ করলে ওরাকেল কিন্তু তোমাকে টাকা পে করতে হবে, লাইসেন্সটা বাই করতে হবে। না হলে ওরা তোমাকে সু করতে পারে, যখন তখন তোমাকে একটা লিগাল অ্যাকশন নিতে পারে যে আমাদের এটা ক্লোজ সোর্স ল্যাঙ্গুয়েজ, তুমি কমার্শিয়াল পারপাসে ইউজ করেছো, উইচ ইজ নট লিগাল। কিন্তু পাইথনে এরকম ভয় নেই, কারণ আমি ওপেন সোর্স ভার্সনটা ইউজ করছি, এখান থেকে ডাউনলোড করছি, করে এখান থেকে আমি কাজ করছি। জাভারও আছে, ওপেন জেডিকে একটা আছে, জাভা ডেভেলপমেন্ট কিট, ওতে যে লাইব্রেরিজ গুলো আছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি, তারপর অন্যান্য ক্লাস, সেগুলো সবকিছু ফ্রি, ওপেন সোর্স, ফ্রি টু ইউজ, ঠিক আছে? তা আমাকে এখন কি করতে হবে, জাস্ট সিস্টেমে নেই, সে কি করে চেক করবে সিস্টেমে আছে কি নেই? আর লিনাক্স গুলোতে কিন্তু থাকে, লিনাক্স গুলো, যে লিনাক্সের ডিস্ট্রো গুলো আছে সেগুলোতে পাইথনটা কিন্তু বাই ডিফল্ট ইনস্টল থাকে। আর যদি তোমার উইন্ডোজ হয় তাহলে তোমাকে এইভাবে দেখে নিতে হবে। আমার তো এটা আছেই, ইনস্টল করাই আছে। পাইথন আমি 3.9.6 ইউজ করছি। তা কি করে জানলাম, কমান্ড প্রম্পটে গিয়ে পাইথন ডবল হাইফেন দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে ভার্সন লিখতে হবে, বা আমি দেখি শুধু ভি লিখলে আসে কিনা। না, ওই ডবল ড্যাশ দিয়ে ভার্সন লিখতে হবে, চলে আসবে। না এলে এই যে ডাউনলোড পাইথনে যে আর্কিটেকচার, সে মতো সে ডাউনলোড করে নেবে। ডকুমেন্টেশনটা যদি আমি দেখি, আমি যদি ডক্সটা চেক করি, এর পাইথন ডক্সে কি বলছে, ডক্সে বলছে যে হোয়াট ইজ পার্টস অফ দিস ডকুমেন্টেশন, হোয়াট ইজ নিউ। আমি যখন নিউ, আমার আর এটা জেনে লাভ নেই, কারণ যারা ওল্ডার ইউজার তারা জানবে হোয়াট ইজ নিউ, তাদের মাথা ব্যথা থাকবে। যারা নতুন জয়েন করছে তাদের এটা দেখে লাভ নেই। তাকে দুটো লিঙ্কের সাথে কনসার্ন করতে হবে, এটা হচ্ছে টিউটোরিয়াল, আরেকটা হচ্ছে এইগুলো লিটিল অ্যাডভান্স। তা আমি যদি টিউটোরিয়ালে যাই,
টিউটোরিয়াল লিঙ্কটাতে গিয়ে কি বলছে তা পাইথন টিউটোরিয়াল। যে পাইথন ইজ অ্যান ইজি টু লার্ন পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ এফিসিয়েন্ট হাই লেভেল ডেটা স্ট্রাকচার, এই কথাটা বুঝতে হবে। সিতে আমাদের ডেটা স্ট্রাকচার কি কি দিচ্ছিল, অ্যারে দিচ্ছিল, লিঙ্ক লিস্ট দিচ্ছিল, স্ট্যাক ছিল, এই সমস্তগুলো ছিল। ঠিক আছে, অ্যারে এক প্রকারের ছিল, পিএইচপি যে অ্যাসোসিয়েটিভ যে অ্যারেটা থাকে সেইটা কিন্তু ছিল না, মানে যেটা আমরা ইকুয়ালস টু বলে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে করি, মানে নেমড প্যারামিটার ছিল। পিএইচপি তে আমাদের যে অ্যারে গুলো থাকে ওটাতে আমরা অ্যারের এক একটা এলিমেন্টকে আমরা ইউজ করি, ওই এলিমেন্টের একটা নাম থাকে, হ্যাঁ, একটা করেসপন্ডিং কি থাকে, কি আর ভ্যালু পেয়ারে আসে। সি এর ক্ষেত্রে খালি ভ্যালুটা থাকে, আর ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা অ্যারেটাকে ইউজ করি। এগুলো সব ডেটা স্ট্রাকচার। পাইথনে বলছে যে পাইথনের প্লাস পয়েন্ট হচ্ছে ইট হ্যাজ এফিসিয়েন্ট হাই লেভেল ডেটা স্ট্রাকচার অ্যান্ড আ সিম্পল বাট এফেক্টিভ অ্যাপ্রোচ টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। This line is the most important who are starting with Python, মানে ইট হ্যাজ এফিসিয়েন্ট হাই লেভেল ডেটা স্ট্রাকচার, মানে যে ডেটা স্ট্রাকচার অনলি সি তে অ্যারে স্ট্রাকচার ইউনিয়ন এনাম এইগুলো ছিল, কিন্তু এর ক্ষেত্রে ডিকশনারি আছে, সেট আছে, অ্যারে আছে। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো অনেক রিচ, ডেটা স্ট্রাকচারের কনসেপ্টটা আরো ক্লিয়ার আরো স্ট্রং হবে পাইথনটা করলে। ঠিক আছে, এবারে বলছে যে অবজেক্ট ওরিয়েন্টেশনের দিকটা দিয়েও খুব সহজ, মানে অবজেক্ট ওরিয়েন্টেড যে কোয়ালিটি গুলো থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মানে সেই প্যারাডিম, একটা প্রোগ্রামিং এর একটা নীতি, একটা পদ্ধতি, যার থ্রুতে আমরা গ্রুপ করে রাখি। কি গ্রুপ করে রাখি? রিলেটেড ডেটার ফাংশনকে। রিলেটেড ডেটা হলো ক্লাসের ভেরিয়েবল গুলো, ঠিক আছে, আর ফাংশন হচ্ছে মেথডস গুলো বা বিহেভিয়ার, আমরা বলি না যে স্টেট আর বিহেভিয়ার। রিলেটেড রিলেটেড রাখে, জিনিসগুলোকে গ্রুপ করে রাখে, যেটাকে অ্যাবস্ট্রাকশন বলে থাকি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। ঠিক আছে, ওইদিকে মেথড ওভারলোডিং ওভাররাইডিং আছে, এগুলো হচ্ছে একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। এই জিনিসগুলো পরে বুঝবো, কিন্তু এই যে কনসেপ্ট গুলো এইগুলোকে বুঝতে সহজ করে দিচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। সেটাই বলছে সিম্পল বাট এফেক্টিভ অ্যাপ্রোচ টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথনস এলিগেন্ট সিনট্যাক্স অ্যান্ড ডাইনামিক টাইপিং। ওকে, ডাইনামিক টাইপিং মিনস এই জায়গাটা বুঝতে হবে, একটা হচ্ছে দুটো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দু রকম টাইপিং আছে, স্ট্যাটিক্যালি টাইপিং, ডাইনামিক টাইপিং। স্ট্যাটিক্যালি টাইপিং মানে হচ্ছে যে আমি মানে ডেটা টাইপ নিয়ে অত কড়াকড়ি নেই। ঠিক আছে, ডেটা টাইপ কড়াকড়ি নেই মানেটা কথাটা কি? কথাটা মানে হলো, ধরো আমি সি তে যখন একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আমি যদি একটা ইন্টিজার ভ্যালু স্টোর করতে যাই, আই ফার্স্ট হ্যাভ টু ডিক্লেয়ার দ্য ইন্টিজার অ্যাজ ইন্টিজার এন, INTN, ইন্ট এন, এটাকে আগে আমাকে ডিক্লেয়ার করে দিতে হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে অত কড়াকড়ি নেই। আমি যদি জাস্ট আমি একটা এন ইকুয়ালস টু যদি 3 লিখি বা এই ধরনের কিছু লিখি, তো যেমনি জাভার ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা ভ্যার বলে লিখতাম আগে, ভ্যার ভ্যার এন ইকুয়ালস টু 2। ঠিক আছে, সেমিকোলন ইজ অপশনাল, ইট ইজ নট ম্যান্ডেটরি। ES6 এ সেমিকোলন অমিট করলেও চলে। এখন লেট ইউজ হয়, লেট এন ইকুয়ালস টু 3 এরকম। তা আমি কিন্তু এখানে var লেট বা এগুলো খালি স্কোপিং এর জন্য দিচ্ছি, এগুলো কিন্তু আমি গ্লোবাল না লোকাল থাকবে ভেরিয়েবলটা অনলি সেই কারণে এগুলো ব্যবহার করছি কিওয়ার্ড গুলো। কিন্তু আমি কিন্তু এটা বলছি না যে এটা ইন্টিজার টাইপ না এটা স্ট্রিং টাইপ, আমি কিন্তু ডেটা টাইপটা এক্সাক্ট মেনশন করছি না। তো এই জিনিসটাকেই বলা হয় ডাইনামিক টাইপিং। ডাইনামিক টাইপিং মানে কি? টাইপিং না, কম্পিউটারে কি এই লেটার টাইপিং না, টাইপিং মানে হচ্ছে যে ডেটা টাইপটা যে ও ও যে কনসিডার করছে যে এই ভেরিয়েবলটা এই ডেটা টাইপের। ওকে, এই প্রবলেমটা ওতে নেই, এটা ডাইনামিক্যালি হবে, এটা রান টাইমেই ও অটোমেটিক্যালি অ্যাসাইন করে নেবে। আমি যদি n ইকুয়ালস টু 2 লিখি, যে জাভাস্ক্রিপ্টের যে রান টাইম ইঞ্জিন আছে বা যে আমাদের পাইথনের আছে, পাইথনের ক্ষেত্রে আমি যদি লিখি ডেটা টাইপটা মেনশন ধরো করলাম না, ইন দ্যাট কেস কি হবে, এটা ডাইনামিক টাইপিং যেহেতু অফার করে আমার ল্যাঙ্গুয়েজটা, রান টাইমে যখন প্রোগ্রামটা ইন্টারপ্রিট হবে পাইথন ভার্চুয়াল মেশিনে, ও অটোমেটিক্যালি যে ভেরিয়েবল এনটা ওটাকে ও ইন্টিজার হিসাবে ধরে নেবে বা স্ট্রিং হিসাবে ধরে নেবে। তার মানে কি এটা নয় যে তুমি
তার মানে এটা না যে তুমি ডেটা টাইপ ইউজ করতে পারবে না, ডেটা টাইপ ক্যান অলসো বি ইউজ বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। ওকে, বাট ফর ল্যাঙ্গুয়েজেস লাইক সি আর জাভাস্ক্রিপ্টের আরেকটা ফ্লেভার আছে টাইপ স্ক্রিপ্ট, সেখানে সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। মানে স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে তোমাকে প্রোগ্রামটা যখন লিখছো কম্পাইল টাইমে, এটাকে বলা হয় কম্পাইল টাইমে। কম্পাইল টাইম মানে কম্পাইল, যে তুমি কম্পাইল করবে তার আগের সময়টা, যে কম্পাইল করার আগে মানে সোর্স কোডেই তোমাকে মেনশন করে দিতে হবে যে এই ভেরিয়েবলটা আমি ইন্টিজার নিয়ে কাজ করছি। তো এটা এটা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপিং এর আর ডাইনামিক টাইপিং এর ডিফারেন্স। ডাইনামিক টাইমে কি হচ্ছে, টাইপিং নিয়ে অত চাপের কিছু নেই, তুমি জাস্ট একটা র্যান্ডম ভ্যালু, একটা ভেরিয়েবলের মধ্যে যে কোনো ভ্যালু ফেলে দাও, ইন্টিজার ভ্যালু ফেলতে পারো, স্ট্রিং ভ্যালু ফেলতে পারো। ডিউরিং দ্য রান টাইম ইট উইল অটোমেটিক্যালি ডিটারমাইন দ্যাট দিস ভ্যারিয়েবল অফ string type as string has been initialized with this variable, so it means this variable is a string variable or it is a integer variable। ঠিক আছে, এটাকে বলে ডাইনামিক টাইপিং। আর ইন্টারপ্রিটেড নেচার, যেটা আমি বললাম, এই যে কথাটা বলছি ইন্টারপ্রিটেড নেচার, কারণ এটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে এইটুকুই পড়া, এবারে এইটা পড়তে হবে, এই যে এই লাইনটা আমি মার্ক করে দিচ্ছি। The Python interpreter is easily extended with new functions and data types implemented in C, C++ or other languages capable callable from C। ঠিক আছে, Python is also suitable as an extension language for customizable application। তো সেটাই তো দাঁড়ালো যেটা এতক্ষণ ধরে বলছি, যে পাইথন ইন্টারপ্রিটার ইজিলি এক্সটেন্ডেড, মানে পাইথন যে আমার ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আমি ইজিলি সি এর সাথে ইন্টিগ্রেট করতে পারি। পাইথন ডট এইচ বলে একটা অপশন আছে, ওইটা দিয়ে হেডার ফাইল আছে ওইটা থ্রুতে, বা সি তে পাইথনকে এক্সটেন্ড করতে পারি। দুটো ল্যাঙ্গুয়েজে এক্সটেন্ড করা যায়। তো এইটা একটা বড় বেনিফিট পাচ্ছি, আমি লো লেভেল হার্ডওয়্যার ম্যানিপুলেশন গুলো করতে পারবো। হয়ে গেল। এবারে বলছে দা ডেসক্রিপশন স্ট্যান্ডার্ড লাইব্রেরি কি আছে, পাইথনের লাইব্রেরিটার মধ্যে আমার কি আছে। পাইথনের লাইব্রেরি যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, while the Python language reference discuss the exact syntax semantics, Python language this library reference manual discuss the, acha, Python is a very extensive, offering a wide range of facilities as indicated by the long table of contents। এই যে this is the main thing we need to see right now। এই যে জায়গাটা বলছে the library contains, এইটা একটু ভালো করে দেখো লাইনটা, the library contains built-in modules। মানে পাইথনের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা আছে, যে মডিউলস গুলো আছে পাইথনের, আমি প্যাকেজের কথা বলছি না, যে মডিউলস গুলো আছে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল মডিউলস গুলো, সেইগুলোর একটা বেশিরভাগ অংশই বিল্ট ইন ইউজিং সি, রিটেন ইন সি ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, এতদিন বলছিলাম আমার সি শিখে কি হবে, সিটা কি, আমার কি সিটা প্রয়োজন আছে, এখন কি জানতে পারছে ব্যাপারটা, এখন ব্যাপারটা পুরো ধারণাটাই ভুল। এখন দেখছো যে পাইথন শিখলেও কোনো কোনো সিচুয়েশন আমার আসতে পারে যেখানে হার্ডওয়্যার লেভেল ইমপ্লিমেন্টেশনটার প্রয়োজন হবে, তখন আমাকে সি এর সাহায্য নিতে হবে। এবারে তুমি বলছো আমি সি এর সাহায্য নিতে হচ্ছে, কিন্তু সি তো আমি লিখতে হচ্ছে না, সি এর কোড কেন লিখতে হচ্ছে না, বিকজ দ্য লাইব্রেরি কন্টেন্স বিল্ট ইন মডিউলস রিটেন ইন সি। তার মানে আমরা যেমনি লজেন্স খাই, লজেন্সটা ভেতরে থাকে, উপরে খোলটা মোড়কটা থাকে, তা মোড়কটা পাইথন এখানে, লজেন্সটা ভেতরে সেই সিটাই আছে। তুমি দেখে ভাবছো আরে এটা তো পাইথন, ভেতরে মডিউল গুলো আলটিমেটলি ওই একটা লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন পাইথনটা, আর কিছুই না। এই যে আহ, এটা ধরে নাও সি এর লাইব্রেরি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে পাইথনের একটা র্যাপার। ঠিক আছে, সি ওকে হয়তো 5টা এপিআই প্রোভাইড করছে, আর সেটা পাইথনের মাত্র 2টো এপিআই। তা তুমি ভাবছো আমার পাইথন এপিআই এই কাজটা আমার করে দিচ্ছে, হ্যাঁ করে দিচ্ছে, বাট ওর ক্ষমতা নেই, ওর লো লেভেলে অ্যাক্সেস নেই, একমাত্র সি অ্যাসেম্বলি এদেরই আছে। সুতরাং এই যে দুটো এপিআই, এই দুটো তখন মাল্টিপল ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, যে ও ওটাকে যেভাবে হোক এপিআইটাকে, সি এর এপিআইটাকে কল করবে, আর এটা জাস্ট একটা র্যাপার, এটাকে আমরা বলে র্যাপার। জাভাতে অনেকে শুনে থেকেছো র্যাপার ক্লাস, র্যাপার মানে হলো একটা লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন। তো হিয়ার দিস র্যাপার ইজ অলসো নোন অ্যাজ দ্য লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে,
লেয়ার অফ অ্যাবস্ট্রাকশন। তো যাই হোক, এটাই বলেছে এখানে যে এটা কিন্তু সি তেই লেখা। এই যে এবার কি বলছে, এইটা আমি আরেকটু মার্ক করতে, দ্য লাইব্রেরি কন্টেন্স বিল্ট ইন মডেল রিটেন ইন সি that provide access to system functionality such as I/O, input output, that would be otherwise inaccessible to Python programmers. This line, I'm emphasizing this line. This line is very much important because it is telling you that Python, only Python language alone is not that much powerful. পাইথন ল্যাঙ্গুয়েজের একটাই পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটার ডিজাইন, ইউজার ফ্রেন্ডলিনেসটা, আর কিছু না। সেই ইউজার ফ্রেন্ডলিনেসটা এসছে কোথা থেকে? এদের ওপরেই দাঁড়িয়ে, এরা হচ্ছে শ্রমিক, শ্রমিকের ওপর রাজাটা দাঁড়িয়ে আছে। রাজা হচ্ছে অনলি দ্য ওয়ান ম্যান আর্মি, বাট দ্য রিয়েল আর্মি ইজ ওয়ার্কিং আন্ডার দ্যাট কিং। রাজার নিচেই লোকগুলো কাজ করছে, ঠিক আছে? The library contains built-in modules written in C that provide access to system functionality, মানে সিস্টেমের কিছু ফাংশনে অ্যাক্সেস দিচ্ছে, যেমন ইনপুট আউটপুট, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ক্রিনে একটা কিছু দেখছো, কিবোর্ড দিয়ে একটা কিছু এন্টার করছো, তো দ্যাট উড বি আদারওয়াইজ ইনঅ্যাক্সেসিবল। মানে পাইথন প্রোগ্রামার শুধু পাইথনের দ্বারা সম্ভব হতো না, এরা নিজেরাই সেটা স্বীকার করছে। পাইথন প্রোগ্রামাররা যাই বলুক, পাইথন যে ল্যাঙ্গুয়েজের যে কমিউনিটি, তারাই ডকুমেন্টেশনে এটা বলে দিচ্ছে যে সি এর হেল্প ছাড়া আমি সিস্টেমে অ্যাক্সেস পাচ্ছি না, মানে যেটা আমি এতক্ষণ ধরে ওই এপিআই দিয়ে বোঝালাম, সেটাই ও বলছে। পাইথন ইনস্টলার ফর দ্য, এটা আলাদা কথা, এটা হচ্ছে পাইথন ইনস্টলার ফর উইন্ডোজ প্ল্যাটফর্ম, দ্য এন্টায়ার লাইব্রেরি, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ইজ ডাউনলোডেড। মানে উইন্ডোজে পাইথন যারা করবে তারা পুরো এপিআই, পুরো স্ট্যান্ডার্ড লাইব্রেরিটাই তারা ডাউনলোড করে ফেলছে, মানে সেট আপটা ইনক্লুডেড আছে। কিন্তু লিনাক্সে যারা করবে তাদেরকে ওই রেসপেক্টিভ প্যাকেজ গুলো ডাউনলোড করে নিতে হবে। প্যাকেজ হচ্ছে কালেকশন অফ মডিউল, ঠিক আছে? লাইব্রেরিও বলা যেতে পারে প্যাকেজটাকে। লাইব্রেরি কথাটা আসলে পাইথনের ভাষা নয়, পাইথনের ভাষা হচ্ছে প্যাকেজ অ্যান্ড মডিউল। সি এর ক্ষেত্রে হচ্ছে প্যাকেজটাকে আমরা লাইব্রেরি বলি, আর ওইগুলোকে বলা হয় হেডার ফাইল, মডিউলগুলো, ঠিক আছে? তো এই যে পাইথন সি রেফারেন্স, যারা পাইথন আর সি তে একটা ইন্টারফেস করতে চায়, সংযোগ স্থাপন করতে চায়, তারা এই ম্যানুয়ালটা তাদেরকে দেখতে হবে। এটা কিন্তু মেনলি তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ যত পাইথনের তুমি ডাউনলোড করবে প্যাকেজেস গুলো বা মডিউলস গুলো, সেগুলো র্যাপার হিসাবে কাজ করবে, মানে ওরা অলরেডি এই সিএল লাইব্রেরিটাকে ইমপ্লিমেন্ট করেই দেবে, তোমার চিন্তা করতে হবে না। তুমি খালি পাইথনেই কাজটা করবে, পাইথনেই এপিআই গুলো কল হবে, আর খালি তোমাকে এগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে লাইব্রেরিতে। এবারে ব্যাকগ্রাউন্ডে সি চলুক কি অ্যাসেম্বলি চলুক, তোমার জেনে লাভ নেই, তুমি পাইথনেই কাজ করবে, কিন্তু কাজ ওরাই করবে। এবার কথা হচ্ছে আমি সেই লাইব্রেরি বা প্যাকেজ গুলো কোথায় পাবো? আমি তো লিখি পাইথন রিপোজিটরি, রিপোজিটরি, দেন একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে পাই। পাইটা কি? পাইটা হচ্ছে পাইথন, পি ফর পাইথন, আর পিআই, ক্যাপিটাল পিআই হচ্ছে প্যাকেজ ইন্ডেক্স। এই যে প্যাকেজ ইন্ডেক্স, পাই, পাই, তাহলে পাই, পাই এর পাই, আর এটা পি, এই সরি, এটা পি বাই পাই, আর এই পি আর এই আই, পাই। ঠিক আছে? এখানে এই যে সার্চ প্রজেক্ট, এখানে যেরম যেরম তোমার দরকার পড়বে, কিছু ওরা দিয়ে দিয়েছে ট্রেন্ডিং প্রজেক্ট, মানে এখানে বেশিরভাগ প্যাকেজই থাকে। মডিউল মানে সিঙ্গেল ফাইল, এখানে তুমি বেশিরভাগ প্যাকেজই পাবে, মডিউলও পাবে, প্যাকেজও পাবে। তো এখানে ডাউনলোড করে নিতে হবে, নিয়ে পরবর্তীকালে তোমার প্রোগ্রামের ক্যাপাসিটিটা বাড়বে, ঠিক আছে? এবার সেটা সি এর র্যাপার হতে পারে, সিটাকে হয়তো সি এপিআইটাকেই হয়তো একটা পাইথন মডিউলের মধ্যে র্যাপ করেছে, হোক না, সেটা সেটা আমার জেনে লাভ নেই, আমি তো পাইথনেই কাজ করছি। আর কিছু কিছু সময় হতে পারে এই যে র্যাপ যে করেছে, যে সি এর সাথে পাইথনটাকে র্যাপ করেছে, তার মানে তাকে কিন্তু ওই ইমপ্লিমেন্টেশনটা জানতে হয়েছে, যে কিভাবে পি আর পাইথন আর সি এর ইমপ্লিমেন্টেশন একসাথে হবে, কিভাবে দুটোকে ইন্টারফেস করতে হবে। সে যদি সেটা না জানতো, তাহলে পাইথনটার কখনোই মানে সি এর লাইব্রেরিটাকে, সি এর ওই মডিউলটাকে, বা সি এর একটা পার্টিকুলার একটা হেডার ফাইলকে সে কিছুতেই পাইথন দিয়ে র্যাপ করতে পারতো না। র্যাপ মানে কি? র্যাপ মানে এই এপিআইটাকে, পাইথন সি এর এপিআইটাকে পাইথন কল করছে, তার মানে হি নোজ সামহাউ
হাউ টু ইন্টারফেস বোথ অফ দেম। তার মানে পাইথন আর সি কিভাবে একে অপরের এপিআই কে কল করবে, সেটা যতক্ষণ না কেউ জানবে সে সি এর এপিআইটাকে পাইথন দিয়ে র্যাপ করতে পারবে না, ঠিক আছে? আর সি এর এপিআই পাইথন দিয়ে র্যাপ না করলে পাইথনে ওইটা চালানো যাবে না, সি এর ওটা এপিআইটাকে কল করা যাবে না, র্যাপ তো করতেই হবে। সে অন্য কেউ র্যাপ করে দিক মডিউলের দ্বারা, বা তুমি নিজের প্রোগ্রাম দিয়ে ডিরেক্ট ওই সিটাকে ইম্পোর্ট করে নিজে একটা র্যাপার বানিয়ে নিজে করছো নিজের প্রোগ্রামে। তো ইন বোথ কেসেস তোমাকে জানতে হবে কিভাবে সি আর পাইথনে ইন্টিগ্রেট, বা কিভাবে পাইথন আর সিতে ইন্টিগ্রেশনটা সম্ভব। তো এটা হলো টোটাল আমাদের ইন্ট্রোডাকশন। আর আমি রিপোজিটরিটা বলে দিলাম। রিপোজিটরি হচ্ছে একটা ফ্যাক্টরি যেখানে প্যাকেজ গুলো পাওয়া যায় বা মডিউল গুলো পাওয়া যায়। সব ল্যাঙ্গুয়েজেরই এরকম থাকে, এনপিএম আছে, নোডের প্যাকেজ ম্যানেজার, এরকম বহুত আছে, মেভেন আছে, জাভার বহুত আছে। সেখানে ওই রেসপেক্টেড প্যাকেজেস গুলো বা লাইব্রেরিজ গুলো বা ফ্রেমওয়ার্ক বা মডিউল বা প্লাগ ইন, অনেক অনেক নাম আছে, ঠিক আছে, এগুলো পাওয়া যায়।